নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের 2023 ডিসেম্বরে তোমাদের যে সেট এক্সাম হলো 25th সেট এডুকেশন, তার অ্যান্সার কি নিয়ে আজকে ডিসকাস করব। কোনগুলো তোমাদের অ্যান্সার হতে পারে আমার মতামত অনুযায়ী, তো সেই সমস্ত উত্তরগুলো, অ্যান্সার কিগুলো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। ফাইনাল অফিসিয়াল যে অ্যান্সার কি দেবে সেটাই তো হচ্ছে ফাইনাল অ্যান্সার কি। তবুও আমি আমার যেটা মনে হয়েছে সেই মতো আমি তোমাদের একটা অ্যান্সার কি বলবো, তো তোমরা নিজেদের উত্তরের সঙ্গে সেটা মিলিয়ে নিও। হয়তো আমার কিছু উত্তর অ্যান্সার ফাইনাল অ্যান্সার কি সঙ্গে অর্থাৎ অফিসিয়াল যে অ্যান্সার কি রিলিজ হবে তার সঙ্গে ম্যাচ নাও হতে পারে, তবুও একটা মোটামুটি আমরা ধারণা করতে পারি বা তোমরা ধারণা করতে পারবে যে তোমাদের কোনগুলো ঠিক হয়েছে এবং কোনগুলো ভুল হয়েছে। সেগুলো তোমরা মিলিয়ে দেখতে পারো আমার উত্তরের সঙ্গে। আমি তোমাদের একটা সম্ভাব্য উত্তরই বলছি, কারণ এটা যে ফাইনাল উত্তর সেটাও আমি বলছি না, উত্তরে ডাউট তো থাকবেই। সেই কারণে যতক্ষণ না অফিসিয়াল অ্যান্সার কি আসছে ততক্ষণ তোমরা এই অ্যান্সার কিগুলোকে সঠিক বলে মনে করতে পারো এবং তোমরা নিজেদের অ্যান্সারের সঙ্গে মিলিয়ে দেখতে পারো যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে। চলো আমরা এবার শুরু করি, অ্যান্সারগুলো দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল 25th সেট এডুকেশনের আমার কাছে যে কোয়েশ্চেন পেপারটি আছে সেটি হচ্ছে ওয়াই সিরিজের কোয়েশ্চেনটি আমার কাছে আছে। ওয়াই সিরিজের কোয়েশ্চেনটি আছে। চলো আমরা কোয়েশ্চেনগুলো আবার দেখে নিই। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন তথ্যটি প্রযুক্তিগত WWW2কে চিহ্নিত করে না? অপশান এতে আছে ওয়েব ভিত্তিক স্থাপত্য এবং সামাজিক ওয়েব। অপশান বিতে আছে গঠনবাদ ভিত্তিক দৃষ্টিভঙ্গি সূচক সমর্থন। অপশান সিতে আছে ব্যবহারকারীদের তাদের নিজস্ব কাজের বিকাশ, আদান প্রদান, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের সমর্থ করে। অপশান ডিতে আছে কৃত্রিম বুদ্ধির ওপর নির্ভরশীলতা। আমাদের সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধির ওপর নির্ভরশীলতা। কারণ প্রযুক্তিগত WWW2 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ওয়েব 2 সেটা হচ্ছে তোমাদের টেকনোলজি ইন এডুকেশন যে ইউনিট আছে সেখান থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা সোশ্যাল লার্নিংয়ের নতুন ভার্সন, ইমপ্রুভড ভার্সন। তো এখানে কি করা হয়, এই ওয়েব ভার্সনটা ওয়েব ওরিয়েন্টেড আর্কিটেকচার অ্যান্ড সোশ্যাল ওয়েব এবং কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচকে অফ এডুকেশনে সাপোর্ট করে এবং enable user to create, share, collaboration and communicate their work with other, অর্থাৎ নিজেদের যে কাজ আছে সেই কাজকে অন্যদের মানে তৈরি করতে, নতুন কিছু তৈরি করতে, শেয়ার করতে এবং অন্যদের সঙ্গে কোলাবোরেট করতে, কমিউনিকেট করতে সাহায্য করে। কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কোনোভাবেই কিন্তু যুক্ত নয়। আমার যেটা মনে হয় যে অপশন ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে 2 দাগের প্রশ্ন। এখানে অ্যাসারশন দিয়েছে, একটা রিজন দিয়েছে। বলা হয়েছে যে প্রকৃতির সাথে শিশুর প্রত্যক্ষ যোগাযোগ আনয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আবেদন করেন। কারণ দেওয়া হয়েছে, রিজনে দেওয়া হয়েছে এই ধরনের সংযোগ বাস্তব জগতের সাথে শিশুর সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করে তুলবে। প্রথম যে বিবৃতিটি দেওয়া হয়েছে অ্যাসারশনটা সেটাও ঠিক এবং পরের যেটি কারণ হিসেবে দেওয়া হয়েছে এটাও ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে যে এ এবং আর উভয়ই সত্য, অপশন বি। নেক্সট 3 প্রশ্নতে আছে একটা ম্যাচিং আছে। এই সেম কোয়েশ্চেনটা, এই ধরনেরই কোয়েশ্চেন আমি একটা করিয়েছিলাম তোমাদের, সেম মোটামুটি সেমই একটা কোয়েশ্চেন তোমাদের যে আমি লাস্ট যে সেটের প্র্যাকটিস করিয়েছিলাম, কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম সেখানে ছিল। এখানে বলা হয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর হচ্ছে ইউজিসি 1953 সালে, অপশান সি সঠিক উত্তর। নেক্সট 4 দাগের প্রশ্ন হচ্ছে, কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রে পার্টের জন্য প্রয়োজন কিছু সময়ের অনুমান যার মধ্যে অন্তর্ভুক্ত মৌলিক আশাবাদী সময় হচ্ছে ও, এটা 0 নয়, ও। অতিমাত্রায় পছন্দ এম, অনুমোদিত সময় পি। এটি নিচের কোন সূত্রের দ্বারা নির্ধারিত হয়? পার্ট থেকে এই সূত্রের প্রশ্ন কিন্তু আসেনি, মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা কোনোদিনও দেখিনি এরকম প্রশ্ন। তবে পার্ট বলতে আমরা কি জানি যে প্রোগ্রাম, ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। তোমাদের আমি যে সেট এডুকেশনের কোয়েশ্চেন করিয়েছিলাম, প্র্যাকটিস করিয়েছিলাম, সেখানে পার্ট সম্পর্কে আমি বলেছিলাম কিন্তু আমি কোনো ফর্মুলা করাইনি, সেটা আমি
তোমাদেরকে বলছি, তোমাদের যে ফর্মুলাটা ছিল পার্টের, যে টাইম ক্যালকুলেশনের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে এটা অপশান এ, টি ই ইজ ইকুয়াল টু ও প্লাস 4m প্লাস পি বাই 6। এটা অপশান এ সঠিক উত্তর। 5 প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দান করা হয়েছে কোন ক্ষেত্রে? অপশান এতে আছে আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য নারীদের উৎসাহ দান, অপশান বিতে আছে নারীদের মধ্যে সাক্ষরতার নিম্ন হার, অপশান সিতে আছে সামাজিক কার্যাবলীতে নারীদের অংশগ্রহণে উৎসাহ দান, অপশান ডিতে আছে উপরের কোনোটিই নয়। জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি কোন বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দান করেছে? নারীদের সাক্ষরতার নিম্ন হার বা নারীদের সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ, এই দুটো বিষয় করেনি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি আছে 6 দাগের, সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষায় স্থান সংরক্ষণের নীতি নিম্নোক্ত কোনটির উদাহরণ? অপশান এতে আছে পৃষ্ঠপোষক গতিশীলতা, অপশান বিতে আছে দ্বন্দ্বমূলক গতিশীলতা, অপশান সিতে আছে সাংস্কৃতিক গতিশীলতা, অপশান ডিতে আছে ভৌগোলিক গতিশীলতা। অর্থাৎ সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষায় স্থান সংরক্ষণ, এই যে বিষয়টা, এটা কোনটির উদাহরণ? কোন মোবিলিটি, কোন গতিশীলতা? ভৌগোলিক গতিশীলতা তো নয়ই, সাংস্কৃতিক গতিশীলতাও নয়, দ্বন্দ্বমূলক গতিশীলতাও নয়, তাহলে হচ্ছে পৃষ্ঠপোষক অর্থাৎ স্পন্সার্ড গতিশীলতা, স্পন্সার্ড মোবিলিটি, স্পন্সার্ড মোবিলিটি। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7 দাগের প্রশ্ন, ব্যক্তিত্বের সংজ্ঞাটি, এখানে ব্যক্তিত্বের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে যে পার্সোনালিটি ইজ দ্য ডায়নামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ সাইকোফিজিক্যাল সিস্টেম দ্যাট ডিটারমাইন হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট। এটা বেসিক একটা প্রশ্ন এবং এটা খুব কমন একটা প্রশ্ন, এবং ব্যক্তিত্ব যখনই আমরা পড়েছি, ব্যক্তিত্বের এই সংজ্ঞাটি কিন্তু আমাদের বারবার দেওয়া হয়, এবং এই সংজ্ঞাটি দিয়েছিলেন আলপোর্ট। আলপোর্ট এই সংজ্ঞাটি দিয়েছিলেন। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ম্যাচিংয়ের একটি প্রশ্ন। তোমাদের যখন আমি ক্লাস করাতাম, সেটের যে লাস্ট যে আমি 10টি ইউনিটের ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি বারবার তোমাদের বলেছিলাম যে ম্যাচিং টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসবে, ম্যাচিং টাইপের প্রশ্ন প্রচুর আসবে, সেরকমভাবে ম্যাচিং টাইপের প্রশ্ন দিয়েছে। এবং এটি তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারঅ্যাক্টিভ মডেল, টিম টিচিং মডেল, সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল, এই যে মডেলগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের বলেছিলাম ইউনিট 10 যে লাস্ট ক্লাস আমি করিয়েছিলাম, সেই ইউনিট 10-এ আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মডেলগুলো কিন্তু দেখে নিতে, এই মডেলগুলো তোমাদের দেখে যেতে বলেছিলাম, এবং বলেছিলাম যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো এখান থেকে প্রশ্ন এসেছে, যারা করতে পেরেছো। আচ্ছা, প্রশ্নটা আমরা একটু ছোট করে নিই, কারণ এখানে উত্তরগুলো আমরা দেখতে পাচ্ছি না। প্রথমে আমাদের দেওয়া হয়েছে ইন্টারঅ্যাক্টিভ মডেল, টিম টিচিং মডেল, সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল, নন একাডেমিক মডেল। আচ্ছা, টিম টিচিং মডেল কি? টিম টিচিং মডেল হচ্ছে, অর্থাৎ দলগত শিক্ষণ মডেল হচ্ছে যখন নিয়মিত ক্লাসের শিক্ষক এবং একজন স্পেশাল এডুকেটর একসঙ্গে মিলে কাজ করেন, অর্থাৎ দেখো নিয়মিত শিক্ষক এবং বিশেষ শিক্ষক একসাথে কাজ করেন, অর্থাৎ বি হচ্ছে 4, বি হচ্ছে 4। আচ্ছা, বি 4 কোথায় আছে আমরা একবার দেখি। বি 4 আছে, তো অপশান এ এবং বিতে, তাহলে অপশান সি এবং ডি প্রথমেই বাদ চলে যাচ্ছে। এবারে আমরা দেখব যে এ হচ্ছে 3-এতে, এ হচ্ছে 3-এতে, এটা দুটো অপশানই একই আছে। এ হচ্ছে 3 অপশানের সঙ্গে, অর্থাৎ অন্তর্বর্তী মডেল বা ইন্টারঅ্যাক্টিভ ইন্টারভেনশন মডেল, ইন্টারভেনশন মডেল হচ্ছে অক্ষম শিশুদের সাধারণ শিক্ষা উত্তরণ। তাহলে পড়ে রইল সি এবং ডি। সি হচ্ছে সামাজিক মূলধারা মডেল। সামাজিক মূলধারা মডেল কি? সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল, অর্থাৎ যার সাহায্যে আমরা কি করছি, সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল হচ্ছে যখন আমরা শিক্ষার্থীদের, ডিসেবল শিক্ষার্থীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনছি শিক্ষার মাধ্যমে, তার সমান সুযোগ প্রদান করছি। সি এর সঙ্গে হয়ে যাচ্ছে তাহলে 3, সি এর সঙ্গে 3 আছে অপশান বিতে। আমার মতে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবং শিক্ষা বহির্ভূত মডেল হচ্ছে মনোসঞ্চালনমূলক মাত্রার ভিত্তিতে মডেল, কারণ শিক্ষা বহির্ভূত মডেলে কি করা হয়, শুধুমাত্র শিক্ষার বাইরে যে সমস্ত নন একাডেমিক কাজগুলো থাকে, নন একাডেমিক যে সমস্ত কাজগুলো থাকে, অর্থাৎ আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, সেই সমস্ত কাজগুলো আমাদের মনোসঞ্চালনমূলক মাত্রার ভিত্তিতে পড়ছে। ডি এর সঙ্গে হয়ে যাচ্ছে 2। অপশান বি যারা করেছো আমার মতে মনে হয় তারা ঠিক করেছো।
নেক্সট হচ্ছে 9 দাগের প্রশ্ন, গ্যাগনের প্রদত্ত শিখনের ক্রমোচ্চ শ্রেণীকরণের মডেল অনুযায়ী বৃদ্ধি নিচের ক্রম থেকে উপরের ক্রমে দিকে সাজাও। তোমাদের আমি কোয়েশ্চেন করাবার সময়, সেটের এডুকেশনে কোয়েশ্চেন করাবার সময় বারবার বলেছিলাম যে এই সমস্ত যে স্টেপগুলো থাকে সেগুলোকে কিন্তু সাজিয়ে দিতে বলে। সাজিয়ে দেওয়ার এরকম প্রশ্ন কিন্তু বহুবার আসে। আমি তোমাদের গ্যাগনেরও যে ক্রমোচ্চ শ্রেণীকরণ মডেল আছে, তার যে শিখনের মডেল আছে, সেখানে যে তিনি দিয়েছিলেন 8টি যে স্টেপ দিয়েছিলেন, সেগুলোকে আমি তোমাদের বলেছিলাম বারবার করার জন্য। আচ্ছা, আমরা এখানে দেখে নিই যে ক্রম অনুসারে সাজালে কি হচ্ছে। প্রবলেম সলভিং হচ্ছে একেবারে সর্বোচ্চ লেভেলে। তোমাদেরকে আমি কোয়েশ্চেনে করিয়েছিলাম যে গ্যাগনের সর্বোচ্চ লেভেলের শিখন কোনটি, সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং। তাহলে 1 হচ্ছে একেবারে শেষে আসবে। শেষে কোন দুটোতে আছে দেখি, এখানে আছে। তাহলে বি আর সি হচ্ছে আমাদের অ্যান্সার হতে চলেছে। সি আর ডি হচ্ছে, সি আর এ হবে না, ঠিক আছে। আর একেবারে প্রথমে কোন শিখন আসে সেটা হচ্ছে সিগন্যাল লার্নিং। সিগন্যাল লার্নিং হচ্ছে একেবারে প্রথমে। তাহলে আমরা দেখি যে 4 কোথায় প্রথমে আছে, অপশান বিতে। অপশান বি যারা করেছো সঠিক উত্তর করেছো, অপশান বি যারা করেছো সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 দাগের প্রশ্ন। এখানে একটা অ্যাসারশন দেওয়া হয়েছে, তার রিজন দেওয়া হয়েছে। অ্যাসারশনে বলা হয়েছে যে একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিভার ভিত্তিতে উৎকর্ষ প্রদান এবং ব্যক্তিকে সম সুযোগ প্রদানের উপর মনোযোগ নিবিষ্ট করে। কারণ দেওয়া হয়েছে এটি হলো পারস্পরিক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং দুটি অর্জন করা সম্ভব নয়। আচ্ছা, যেটা অ্যাসারশন দেওয়া হয়েছে যে একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিভার ভিত্তিতে উৎকর্ষ প্রদান এবং ব্যক্তিকে সম সুযোগ প্রদানের উপর মনোযোগ নিবিষ্ট করে, এটি হচ্ছে বক্তব্যটা ঠিকই মনে হচ্ছে আমার। আচ্ছা, এর ভিত্তিতে যেটা কারণটা দেওয়া হয়েছে অ্যাসারশনের ভিত্তিতে, এটি হলো পারস্পরিক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং দুটি অর্জন করা সম্ভব নয়। আমার মনে হয় না যে এই বক্তব্যটি তার পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক। বিবৃতি যে দেওয়া হয়েছে অ্যাসারশনের পরিপ্রেক্ষিতে এটা ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর আমার মনে হয় যেটা অপশন ডি হবে, এ সত্য আর মিথ্যা। পরের প্রশ্ন আমরা দেখি কি আছে। 11 দাগের প্রশ্নে আছে যে একটি সংহতিমূলক বিদ্যালয় কি, অ্যান ইনক্লুসিভ স্কুল কি। তোমাদেরকে আমি ইউনিট 10 করাবার সময় ইন্টিগ্রেটেড এবং ইনক্লুসিভ এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য বুঝিয়েছিলাম। ইনক্লুসিভ কি, ইনক্লুসিভ হচ্ছে সমস্ত ধরনের শিক্ষার্থীকে শিক্ষার ধারায় ফিরিয়ে আনা, শিক্ষার সুযোগে সুযোগ দেওয়া। সমস্ত ধরনের শিক্ষার্থী, সেটা শুধুমাত্র ব্যতিক্রমী, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী নয়, সেটা বয়স্করা হতে পারে বা যারা লেখাপড়া করতে পারেনি বা ছেড়ে দিয়েছে মাঝপথে সেরকম শিশু হতে পারে। যে কোনো ধরনের পিছিয়ে পড়া উপজাতি, জাতি, যে কোনো কেউ হতে পারে, তাদের সবাইকে আনা হচ্ছে, একই শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে, ইনক্লুসিভ এডুকেশন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে আমরা দেখি। সংহতিমূলক বিদ্যালয় কি, বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষার্থী এবং তাদের বাধাহীন পারদর্শিতার লক্ষ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করা। অপশন বিতে বলা হয়েছে যোগ্যতা এবং ক্ষমতা নিরিখে সব শিক্ষার্থীদের ফলাফল ভিত্তিক প্রতিশ্রুতিবদ্ধতা। অপশন সিতে বলা হয়েছে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ফলাফলের উন্নয়নের ক্ষেত্রে নির্দিষ্টভাবে প্রতিশ্রুতি বিধান। এবং অপশন ডিতে বলা হয়েছে অক্ষম শিশুদের জন্য বিশেষ বিদ্যালয়ের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা। আচ্ছা, সংহতিমূলক বা ইনক্লুসিভ কথাটার অর্থ আমরা কি বুঝলাম, যে সকলকে এক জায়গায় আনা, ঠিক আছে, সকলকে এক জায়গায় আনা। আমি তোমাদেরকে যখন ইউনিট 10-এর যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি বারবার বলে দিয়েছিলাম যে সকলকে একসঙ্গে আনা। এখানে কিন্তু আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, এখানে যে সক্ষম শিশুদের শিক্ষার্থী এবং তাদের বাধাহীন পারদর্শিতা, এটাও হচ্ছে না। অক্ষম শিশুদের বিশেষ বিদ্যালয় ব্যবস্থা, এটাও হচ্ছে না। এবং বিশেষ সক্ষম শিক্ষার্থীদের ফলাফল, এটাও হচ্ছে না। তাহলে কি হচ্ছে, যে যোগ্যতা ও ক্ষমতা নিরিখে সব শিক্ষার্থীদের ফলাফল ভিত্তিক প্রতিশ্রুতি দান। ঠিক আছে, অপশন বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন আমরা দেখি 12 দাগের। আচ্ছা, এখানে যেটি আছে, নিম্নোক্ত কোন বইটি সি কে প্রহ্লাদ রচনা করেন, এটা আমাদের একটু সার্চ করে নিতে হবে। আমার মনে হয় যে এই বইটি অপশান বি হবে, দ্য ফরচুন অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাই। 13 দাগের প্রশ্ন, আধুনিক শিক্ষাবিদদের মতে নিম্নলিখিত কোনটি অধিক গ্রহণযোগ্য। সমাজের কল্যাণে অংশগ্রহণ শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার উদ্দেশ্য যদিও বিবিধ, যেমন ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক, পারিবারিক, জাতিগত, অন্যান্য, কিন্তু শিক্ষার বহু লক্ষ্য থাকতে পারে। সময় এবং স্থান পরিপ্রেক্ষিতে শিক্ষার একটি লক্ষ্য থাকবে। শিক্ষার একটি উদ্দেশ্য হলো শিশুর অন্তর্নিহিত প্রকৃতির বিকাশ সাধন।
There is one objective of education, that is development of the inner nature of the child. আচ্ছা, প্রথমে আমরা এলিমিনেট করি যে কোন বক্তব্যটা একেবারে হবে না। সেটা হচ্ছে সমাজ কল্যাণ একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এটা বাদ চলে যাবে। আর সময় ও স্থান পরিপ্রেক্ষিতে শিক্ষার একটি লক্ষ্য থাকবে, এটা বাদ চলে যাবে। যেটি পড়ে রয়েছে সেটি হচ্ছে যে, আচ্ছা, প্রথমে অপশন ডিটা আমরা দেখি যে শিক্ষার একটি উদ্দেশ্য হলো শিশুর অন্তর্নিহিত প্রকৃতির বিকাশ সাধন। শুধুমাত্র শিশুর অন্তর্নিহিত প্রকৃতির বিকাশ সাধন কিন্তু শিক্ষার একমাত্র লক্ষ্য নয়। শিক্ষার একমাত্র লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ তো বটেই, তার সাথে সাথে সমাজেরও কল্যাণ সাধন। ঠিক আছে, আমার যেটা মনে হয় অপশন বি সঠিক উত্তর হবে। তবে আমরা ফাইনাল অ্যান্সার কি এটাকেই ফাইনাল বলে মনে করছি না, তবে তোমরা একটা কনসেপ্ট করতে পারো যে এগুলো ঠিক হতে পারে। ফাইনাল অ্যান্সার কি এলে আমরা আবার বুঝতে পারবো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, হারবার্ট গার্ডনারের বুদ্ধিতত্ত্বে শরীর এবং বস্তু উভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিম্নোক্ত কোনটির দ্বারা উল্লেখিত? হারবার্ট গার্ডনারের যে বুদ্ধিগুলো তিনি দিয়েছিলেন, সেখানে কোন বুদ্ধিতত্ত্বে শরীর এবং বস্তু, অর্থাৎ শরীর এবং বস্তু, বডি অ্যান্ড অবজেক্ট রেফার টু যৌক্তিক গাণিতিক বুদ্ধি, শরীর সঞ্চালনমূলক বুদ্ধি, আন্তঃব্যক্তিক বুদ্ধি, চাক্ষু স্থানমূলক বুদ্ধি। এটা একটা কমন প্রশ্ন, আমরা যদি এটা নাও পড়ে আসি তাহলেও আমরা উত্তর দিতে পারবো শরীর এবং বস্তু, অপশন বি। নেক্সট প্রশ্ন আমরা দেখি কি আছে। 15 দাগের প্রশ্নটি হচ্ছে, এখানে দেওয়া হয়েছে চলক, ভ্যারিয়েবলস সম্পর্কে দেওয়া হয়েছে। আমরা একটু ছোট করে নিই স্ক্রিনটাকে, আমরা অপশানগুলো দেখতে হবে। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে যে বাধা প্রদানকারী চলক, অন্তর্বর্তী চলক, বাহ্যিক চলক, কনফাইন্ডিং চলক। অন্যান্য চলকের সম্পর্ককে একটি চলক পরিবর্তিত করে। একটি চলক স্বাধীন চলকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। দুটি চলকের মধ্যে কারণগত শৃঙ্খলে যে চলক অবস্থান করে, যে অন্তর্বর্তী চলকে নিয়ন্ত্রণ করে না। তোমাদেরকে একটা কথা বলি, এই প্রশ্নটা আমি দেখে প্রথমেই যেটা ভাবলাম যে তোমাদের একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে উত্তর খোঁজার জন্য। সেটা কি? সেটা হচ্ছে, তোমরা যদি ইংরাজি কোয়েশ্চেনটা দেখো যে এক্সটিউনাস ভ্যারিয়েবল বাহ্যিক চলক, এখানে চারের যে উত্তরটা আছে, অ্যান এক্সটিউনাস ভ্যারিয়েবল দ্যাট ওয়াজ নট কন্ট্রোল, যে অন্তর্বর্তী চলককে নিয়ন্ত্রণ করে না। ঠিক আছে, তাহলে সি এর সঙ্গে কিন্তু 4 মিলে যাচ্ছে। এখানে দেখো যে অপশানে সি এর সঙ্গে 4 কোথায় আছে? সি এর সঙ্গে 4 আছে একমাত্র, একমাত্র আছে অপশান বিতে। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখি। 16তে আছে যে বিবৃতি দেওয়া হয়েছে, অ্যাসারশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গতিশীল ও সক্রিয় শিক্ষণ পরিবেশ সরবরাহ করতে পারে। কারণ দেওয়া হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো একটি সাধনী যা সকলে ব্যবহার করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আইসিটির যে দুটো বিবৃতি এবং কারণ দেওয়া হয়েছে দুটোই সঠিক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গতিশীল ও সক্রিয় শিক্ষণ পরিবেশ সরবরাহ করতে পারে, এই বক্তব্যটাও ঠিক, এবং এটা সকলেই ব্যবহার করতে পারে, এটাও ঠিক। তাহলে আমাদের সঠিক হচ্ছে এ ও আর দুটোই সঠিক, অপশান এ সঠিক উত্তর। আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে 17 প্রশ্ন, দৃষ্টিলব্ধ কার্যকারিতা নিম্নোক্ত কোনটিকে প্রভাবিত করে? ভিজুয়াল এফিসিয়েন্সি স্ট্যান্ডস ফর। ইউনিট 10 যখন তোমাদের করিয়েছিলাম, সেখানে তোমাদের ভিজুয়াল এফিসিয়েন্সি আমি করিয়েছিলাম আমার মনে হচ্ছে, কারণ সেখানে যখন আমি অ্যাসোসিয়েটিভ টেকনোলজি এবং অ্যাসিস্টিভ টেকনোলজির কথা বলেছিলাম, ঠিক আছে, তখন সেখানে তোমাদের পড়ে নেওয়ার জন্য আমি বলেছিলাম, সেখানে তোমরা পড়েছো নিশ্চয়ই, যে দৃষ্টিলব্ধ কার্যকারিতা নিম্নোক্ত কোনটি দ্বারা প্রভাবিত হয়? জ্ঞানমূলক উপাদান ভিত্তিক, সংশোধিত লেন্স ভিত্তিক, উপলব্ধ সহায়ক প্রযুক্তি নির্ভর, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ভিত্তিক। আচ্ছা, প্রথমেই ভিজুয়াল এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড, ভিজুয়াল যে ব্যাপারটা আছে, দৃষ্টির যে ব্যাপারটা আছে, সেটা প্রথমে এলিমিনেট করি। প্রথমে আমরা যে কগনিটিভ তো নয়, এবং
এটা ক্লাসরুম ম্যানেজমেন্টও নয়। তাহলে পড়ে রইল সংশোধিত লেন্স ভিত্তিক এবং উপলব্ধ সহায়ক প্রযুক্তি নির্ভর। আমরা কিন্তু আমাদের সিলেবাসে লেন্সের কথা খুব একটা বেশি কোথাও পড়িনি, অর্থাৎ অপশান বি হবে না, অপশান সি হবে। এটা কি? অ্যাসিস্টিভ টেকনোলজি। অ্যাসিস্টিভ টেকনোলজি তোমাদের আমি ইউনিট 10 করাবার সময় বলেছিলাম যে উপলব্ধ সহায়ক প্রযুক্তি নির্ভর। ঠিক আছে, তাহলে অপশান সি আমার মতে সঠিক হবে। পরের প্রশ্ন আমরা দেখি, 18 দাগের প্রশ্ন। শিক্ষার্থীদের মেটা সক্ষমতা স্বনির্দেশিত শিখন নিয়ন্ত্রণ করে, যা চাহিদা ও পরিস্থিতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। নিম্নলিখিত মডেলগুলির মধ্যে ধারণাগত মডেলটি শনাক্ত করো। কনসেপচুয়াল মডেল, ধারণাগত মডেল বা কনসেপচুয়াল মডেল। শিক্ষার্থীদের মেটা সক্ষমতা স্বনির্দেশিত শিখন নিয়ন্ত্রণ করে, যা চাহিদা ও পরিস্থিতির ভিত্তির ওপর নিয়ন্ত্রণ করে গড়ে ওঠে। আচ্ছা, এটা আমার মনে হয় যতদূর সম্ভব তোমাদের উত্তর হবে ডায়নামিক মডেল অফ লার্নার অটোনমি। এটা আমি নিশ্চিত নই। শিক্ষার্থীর স্বায়ত্তশাসনের গতিশীল মডেল, কারণ আমরা ফ্ল্যান্ডার্স মডেল এবং ম্যালকম নোলস মডেল দেখেছিলাম, সেখানে কিন্তু শিক্ষার্থীর সক্ষমতা অনির্দেশিত শিখন নিয়ন্ত্রণ করে চাহিদা ও পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠে, এরকম কিছু আমরা বক্তব্য পাইনি। ঠিক আছে, এই প্রশ্নটা একটা কনফিউশন হতে পারে যে ম্যালকম নোয়েলসের মডেলটা হচ্ছে ম্যালকম নোয়েলসের মডেলটাই উত্তর হবে, কারণ ম্যালকম নোয়েলস ও সেলফ ডাইরেক্টেড লার্নিংয়ের কথা বলেছিলেন, স্বশিখনের কথা বলেছিলেন, স্বশাসিত শিখনের কথা, স্বনির্দেশিত শিখনের কথা বলেছিলেন, এবং এখানে যে কিওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটাও স্বনির্দেশিত শিখন কিওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, সেলফ ডাইরেক্টেড লার্নিংয়ের কথা বলা হয়েছে, এই কিওয়ার্ড দেখে আমরা ম্যালকম নোয়েলসও উত্তর দিতে পারি, কিন্তু এখানে যে আর একটা শব্দ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মেটা ক্যাপেবিলিটি। মেটা ক্যাপেবিলিটি, ঠিক আছে, তো সেই অনুসারে আমরা বলতে পারি যে শিক্ষার্থী স্বায়ত্তশাসনে গতিশীল মডেল অর্থাৎ ডায়নামিক মডেল অফ লার্নার অটোনমি, এই মডেলে মেটা ক্যাপেবিলিটির কথা বলা হয়েছে। ঠিক আছে, তবু আমাদের মধ্যে একটা কনফিউশন রয়ে গেল। আমি অপশান সিটাই বলবো। এবার আমরা ফাইনাল অ্যান্সার কি দেখে সঠিক উত্তরটা জেনে নেব। পরের প্রশ্নে আমরা চলে যাই। 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নে নেতৃত্ব সদস্য বিনিময় অর্থাৎ লিডার মেম্বার এক্সচেঞ্জ তত্ত্ব নিম্নলিখিত কোন বিবৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়? তোমাদের যখন আমি লিডারশিপ করিয়েছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে লিডারশিপের প্রত্যেকটা থিওরিকে কিন্তু পড়ে নেবে তোমরা। তো এখানে কারণ প্রশ্ন কোথা থেকে আসে বলা যায় না, এখানে লিডার মেম্বার এক্সচেঞ্জ থিওরির প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে অপশন এতে বলা হয়েছে LMX তত্ত্ব নেতৃত্ব তার অধস্তন সম্পর্কের ধরন তুলে ধরে যেটির ফলাফল হিসেবে কার্যকরী। LMX তত্ত্ব নেতৃত্ব ও তার অধস্তন সম্পর্কের উৎকর্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। অপশান সিতে হচ্ছে LMX তত্ত্ব বিশ্বাস করে যে নেতৃত্ব ও অনুগামীদের পারস্পরিক ক্ষয়িষ্ণু সম্পর্কের সুবিধা বর্তমান। অপশান ডিতে হচ্ছে LMX তত্ত্ব বিশ্বাস করে সম্পর্কের উৎকর্ষতা বৃদ্ধি পায় পারস্পরিক বিশ্বাস, অনুগত্য, সমর্থন এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে। LMX অর্থাৎ লিডার মেম্বার এক্সচেঞ্জ থিওরি কিসের ওপর বিশ্বাস করে? এই তত্ত্ব বিশ্বাস করে যে নেতৃত্ব ও অনুগামীদের পারস্পরিক ক্ষয়িষ্ণু সম্পর্কের সুবিধা বর্তমান। অপশান সি আমার মতে সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 20 দাগের প্রশ্ন। এখানে বলা হয়েছে সঞ্চালন পদ্ধতি, সময়কাল, বিষয়বস্তুগত উপাদান, অনুশীলন এবং কার্যক্রম, মূল্যায়ন এবং সামাজিক মাধ্যম ADDIE এর নির্দেশনামূলক নকশার কোন অংশের সাথে যুক্ত? অপশান এতে আছে বিশ্লেষণ, অপশান বিতে আছে নকশা, অপশান সিতে আছে বিকাশ, অপশান ডিতে আছে প্রয়োগ। অর্থাৎ অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপ, ইমপ্লিমেন্ট। আমরা ADDI মডেল, যেটা ইনস্ট্রাকশন ডিজাইনের মডেল, সেটা আমি তোমাদের বলেছিলাম, সেটার যে এডুকেশনের যে আমি কোয়েশ্চেন করিয়েছিলাম, যে প্র্যাকটিস সেট করিয়েছিলাম, ক্লাসগুলো নিয়েছিলাম, সেখানে আমি ADDI মডেল কি সেটা বলেছিলাম। ADDI কি? A ফর অ্যানালাইসিস, D ফর ডিজাইন, সেকেন্ড D ফর ডেভেলপ, ইমপ্লিমেন্ট, ইভ্যালুয়েট। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? মেথড, ডেলিভারি মেথড, ডিউরেশন, কন্টেন্ট, এলিমেন্ট, exercise and activities, assessment and media।
এগুলো কোন পার্টটার সঙ্গে রিলেটেড? অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপ, ইমপ্লিমেন্ট। প্রথমে তোমাদেরকে বলি যে ADDEI মডেলের যেটা আছে সেখানে প্রথমে আমরা যদি অ্যানালাইসিস নিই, অ্যানালাইসিসে কী ছিল যে শিক্ষার্থীর কি গোল আছে, কি অবজেক্টিভ আছে, অর্থাৎ কি ইনস্ট্রাকশন যেটা আমি দেব, নির্দেশনা কি সেটা আমি তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম যে নির্দেশনা কি। এবার যখন আমরা অ্যানালাইসিস করছি, কি অ্যানালাইসিস করতে হবে, আমাদের গোল, অবজেক্টিভ এগুলোকে অ্যানালাইসিস করতে হবে। সেখানে কিন্তু মেথড, ডিউরেশন, কন্টেন্ট এগুলো আসছে না। ডেভেলপ কি? ডেভেলপও হচ্ছে যখন আমি একটা মানে অ্যানালাইসিস করার পর যখন আমি ডিজাইন করছি, ADDEI ডিজাইন করছি, ডিজাইন করার সময় আমি যখন লার্নিং অবজেক্টিভগুলোকে নিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছি, তারপর সেটাকে আমি ডেভেলপ করছি। ডেভেলপ করার জন্য আমাকে বিভিন্ন টেকনোলজিকে ব্যবহার করে কোর্সটাকে ডেলিভারি করতে হচ্ছে স্টুডেন্টদের কাছে, ডেভেলপ করতে হচ্ছে। ইমপ্লিমেন্ট হচ্ছে আমি সেটাকে কিভাবে কার্যকর করছি, আমি যে নির্দেশনাটা দিচ্ছি, যে মডেলটা আমি করেছি, সেটা যে ডিজাইনটা করেছি সেটাকে কীভাবে কার্যকর করছি, কীভাবে কাজ করছে সেটা, ঠিক আছে। তো আমাদের যেখানে বলা হয়েছে সঞ্চালন পদ্ধতি, সময়কাল, বিষয়বস্তু, উপাদান, সেগুলো কিসে আসছে? সেগুলো হচ্ছে ডিজাইনে আসছে, নকশাতে আসছে। নকশা করার সময় আমাদের এগুলো প্রয়োজন হয়। পরের কি প্রশ্ন আছে আমরা দেখি। 21 দাগের প্রশ্ন। 21 প্রশ্নে আছে মার্ক্সবাদীরা বিশ্বাস করে শিক্ষা সমস্ত নাগরিকদের জন্য বাধ্যতামূলক। কারণ হিসেবে দেওয়া হয়েছে শিক্ষা জীবিকা ভিত্তিক হবে। অ্যাসারশন এবং রিজন দেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখি যে কোনটা সত্য কোনটা মিথ্যা। মার্ক্সবাদীরা বিশ্বাস করে শিক্ষা সমস্ত নাগরিকদের জন্য বাধ্যতামূলক হবে। এই বক্তব্যটি সত্য। অবশ্যই শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে মার্ক্সবাদীদের মতে, এবং শিক্ষা জীবিকা ভিত্তিক হবে, এটাও সত্য। ডি উত্তর হবে আমার মতে। পরের প্রশ্ন আমরা দেখি। একজন শিক্ষকের নিচের কোনটি গুলম্যান প্রদত্ত মৌলিক জ্ঞান হিসাবে পরিচিত নয়? গুলম্যান যে দিয়েছিলেন পেডাগজি অ্যান্ডাগজির, এটা প্রশ্ন, পেডাগজি অ্যান্ডাগজি অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশনের যে প্রশ্ন আছে তোমাদের, সেখানে গুলম্যানের যে থিওরি আমরা পড়েছিলাম, তিনি কি দিয়েছিলেন? PKC থিওরি, PCK থিওরি দিয়েছিলেন। পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, তোমাদের আমি এটা পড়িয়েছিলাম, নলেজ দিয়েছিলেন গুলম্যান। সেখানে তিনি কোন মৌলিক জ্ঞানটি পরিচিত নয় বলেছে, কোনটি নেই তার জ্ঞানে? বিষয়বস্তুভিত্তিক জ্ঞান, পাঠক্রমিক জ্ঞান, প্রশাসনিক জ্ঞান, শিশু শিক্ষার বিজ্ঞানসম্মত বিষয়বস্তুসম্মত জ্ঞান। আমরা যদি ইংলিশ টার্মটা দেখি তাহলে কন্টেন্ট নলেজ, কারিকুলাম নলেজ, পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, এগুলো ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ কিন্তু পেডাগজিক্যাল নলেজে বা কন্টেন্ট নলেজে কিন্তু আসে না। অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে ক্লায়েন্ট সেন্টার্ড কাউন্সিলিং। ক্লায়েন্ট সেন্টার্ড পরামর্শদান যে মানুষটিকে সূচিত করে তা ক্রমানুসারে সাজাও। যৌক্তিক, আত্মকেন্দ্রিক, সামাজিক, গঠনমূলক, সম্মুখধর্মী। র্যাশনাল, সেলফ সেন্টার্ড, সোশ্যালাইজড, কনস্ট্রাকটিভ, ফরওয়ার্ড মুভিং। আচ্ছা, আমার মতে বলে ক্লায়েন্ট সেন্টার্ড পরামর্শদানে যে মানুষটিকে সূচিত করে, ক্লায়েন্ট সেন্টার্ড কাউন্সিলিংয়ে যে মানুষটিকে সূচিত করে, প্রথমে হচ্ছে যৌক্তিক, তারপর হচ্ছে আত্মকেন্দ্রিক, গঠনমূলক এবং সম্মুখধর্মী। ওকে, যৌক্তিক, আত্মকেন্দ্রিক, গঠনমূলক, সম্মুখধর্মী। অপশান সি আমার মতে সঠিক উত্তর হবে। নেক্সট 24 দাগের প্রশ্ন। নিম্নলিখিত কোন কমিশন বা কমিটি শুধুমাত্র শিক্ষক শিক্ষার বিষয়টিকে জোর দেবার ওপর জন্য গঠিত হয়েছে? এটা একটা কমন প্রশ্ন। শিক্ষক শিক্ষার ওপর জোর দেবার জন্য জাস্টিস ভার্মা কমিটি, বিচারপতি জাস্টিস ভার্মা কমিটি তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে 25 দাগের প্রশ্ন। 25 দাগের প্রশ্ন এখানে আছে, দেখো একটা ম্যাচিং দিয়েছে তোমাদের। টুল অফ গাইডেন্স দেওয়া হয়েছে আর অ্যাট্রিবিউশন দেওয়া হয়েছে। টেস্টিং, কাউন্সিলিং, ফলো আপ, অ্যানেকডোটাল রেকর্ড।
আচ্ছা, প্রথমে আমরা দেখি। আচ্ছা, ডান দিকে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের ক্ষমতা নিরূপণ করা, শিক্ষার্থী সংক্রান্ত বিশেষ তথ্য, পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান, শিক্ষার্থীদের পেশাগত মূল্যায়ন প্রসঙ্গে পথ নির্দেশ। অপশনগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা যদি দেখি যে কাউন্সিলিং বলতে কি বোঝায়। কাউন্সিলিং বলতে আমরা কি জানি, যে দুটো মানুষ মুখোমুখি বসে যখন একে অপরের সঙ্গে পরামর্শ দান করে বা আলোচনা করে কোনো সমস্যার সমাধান করে, ঠিক আছে। আর তাহলে বি এর সঙ্গে কি হয়ে গেল, 3। বি এর সঙ্গে 3 কোথায় কোথায় আছে আমরা দেখি, অপশান এতে আর সিতে। তাহলে ডি আর বি বাদ চলে গেল। এইবারে আমাদের সঠিক উত্তর যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখি যে অ্যানেকডোটাল রেকর্ড কার্ডে কী করা হয়। অ্যানেকডোটাল রেকর্ড কার্ডে কোনো একটা বিশেষ ঘটনা সম্পর্কে, শিক্ষার্থীর কোনো একটা বিশেষ ঘটনা সম্পর্কে তথ্য জমা করে রাখা হয় অ্যানেকডোটাল রেকর্ড কার্ডে। তাহলে ডি এর সঙ্গে 2 হয়ে গেল। ডি এর সঙ্গে 2 কোথায় আছে, অপশান এতে। এ সঠিক উত্তর হবে, অপশান এ সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 26-এর দাগের প্রশ্ন। এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন কে বলেছেন? এটা আমি গুগলে সার্চ করে দেখেছি, এটা পিল বলেছে। অপশান সি পিল হবে, যারা পিল করেছো সঠিক উত্তর করেছো। 27-এর দাগের প্রশ্ন, কোন নমুনায়ন পদ্ধতিতে নমুনা অনুপাতকে সংখ্যা অনুপাত থেকে ভিন্নভাবে ধরা হয়? ইন হুইচ কেস টাইপ অফ স্যাম্পলিং হোয়ার দ্য স্যাম্পল proportions are made to be different from population properties. আচ্ছা, এটা হবে অপশন ডি, আনুপাতিক বা নয় স্তরীভূত নমুনায়ন। ওকে, এটা অপশন ডি হবে, কারণ র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং আর প্রপোর্শনাল নমুনায়ন হবে না, ডিসপ্রপোর্শনাল স্ট্র্যাটিফায়েড স্যাম্পলিং হবে, কারণ এখানে ভিন্নভাবে ধরা হয় বলেছে, ডিফারেন্সিয়েট করা হয়। তবুও এটা আমাদের একটু ডাউট রয়ে গেল, এটা আমাদের ফাইনাল অ্যান্সার কি দেখে অ্যান্সারটা করতে হবে, তবু আমার মতে বলে ডি হবে। পরের প্রশ্নে আমরা চলে যাই। 28-এর প্রশ্ন কি আছে আমরা দেখি। 28-এর প্রশ্নে বলা হয়েছে যে নারী শিক্ষাক্ষেত্রে স্বাধীনতার পর ভারত সরকার দ্বারা গঠিত প্রথম কমিটি হলো শ্রী প্রকাশ কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, ডক্টর দুর্গাবাই দেশমুখ কমিটি, ডক্টর রাধাকৃষ্ণন কমিশন। নারী শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতার পর প্রথম কমিটি, রাধাকৃষ্ণন কমিশন তো নয়ই একদম, প্রকাশ কমিটিও নয়, বলবন্ত কমিটিও নয়, দুর্গাবাই দেশমুখ কমিটি, এটা একটা কমন প্রশ্ন। পরের প্রশ্নে আমরা চলে যাই। ম্যাক্রোফিন্যান্স প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ম্যাক্রোফিন্যান্স তোমাদের সেকেন্ড ইউনিটের প্রশ্ন। ম্যাক্রোফিন্যান্স, যেখানে ফিনান্স আছে, ফিনান্স বাজেটিংয়ের আগে দেখবে একটা ফিনান্স বলে টপিক আছে, সেখান থেকে দেওয়া হয়েছে, এডুকেশনাল ফিনান্স থেকে। আচ্ছা, এখানে বলা হয়েছে ম্যাক্রো ফিনান্স প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এটি একটি বিস্তৃত ধারণা এবং সমগ্র জাতির দিক নির্দিষ্ট করে। অপশন বিতে আছে মূল লক্ষ্য যেহেতু আর্থিক সুবিধা প্রদান, তাই সেক্ষেত্রে কোনো ঝুঁকি নেই, ব্যক্তির ওপর প্রত্যক্ষ প্রভাব রয়েছে। অপশন ডিতে আছে এ ও বি উভয়ই সঠিক। ম্যাক্রো বলতে আমরা কি বোঝাই, যে মানে বিস্তৃত। ম্যাক্রো বলতে আমরা কি, মাইক্রো যেমন ছোট, ম্যাক্রো হচ্ছে বিস্তৃত। একটা কমন সেন্স থেকে আমরা কি জানতে পারি, ম্যাক্রো হচ্ছে বিস্তৃত, ওভারঅল একটা বিষয়। লার্জার, ওভারঅল লার্জার বলতে ম্যাক্রো বলতে বোঝায়। তাহলে অপশন এতে যেটা আছে, এটি একটি বিস্তৃত ধারণা সমগ্র জাতির দিকে নির্দিষ্ট করে, এটাও সঠিক। আর ম্যাক্রো ফিন্যান্স হচ্ছে, এখানে যেহেতু আর্থিক সুবিধা প্রদান করা হয়, এতে কোনো ঝুঁকি থাকে না, বিটাও সঠিক। অপশন ডি সঠিক উত্তর, এ ও বি উভয় সঠিক। নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। 30-এর প্রশ্নে বলা হয়েছে সমস্যা সমাধানের সামর্থ্য, সমালোচনামূলক ও সৃজনশীল যুক্তির অনুশীলন করা শিক্ষণের কোন স্তরকে গুরুত্ব প্রদান করে? স্মরণ স্তর, প্রতিফলনের স্তর, বোধগম্যতা স্তর, উপরের কোনোটিই নয়। লেভেল অফ টিচিং আমি তোমাদের পড়িয়েছিলাম বহুবার, খুব ভালো করে বুঝিয়েছিলাম তোমাদের লেভেল অফ টিচিং। কোন লেভেল অফ টিচিংয়ে প্রবলেম সলভিং করা হয়, কাল্টিভেশন ক্রিটিক্যাল থিঙ্কিং করা হয়, ক্রিয়েটিভ রিজনিং করা হয়? কোন লেভেল অফ টিচিংয়ে? রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে। অপশন বি।
নেক্সট কোয়েশ্চেন, লিউইনের পরিবর্তিত ব্যবস্থা নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম? ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন, লিউইনের পরিবর্তিত ব্যবস্থা নিম্নলিখিত কোনটি ক্রম? তোমরা ইংলিশ মিনিংটা দেখলে বুঝতে পারবে। আনফ্রিজিং, মুভিং, রিফ্রিজিং, মুভিং, ফ্রিজিং, আনফ্রিজিং, ফ্রিজিং, আনফ্রিজিং, মুভিং, ফ্রিজিং, মুভিং, আনফ্রিজিং। এটা আমি তোমাদের যখন সেটের ক্লাসগুলো করাচ্ছিলাম, তোমাদের ম্যানেজমেন্টের যে ক্লাসটা করিয়েছিলাম, সেই ক্লাসে আমি হুবহু এই প্রশ্নটাই দিয়েছিলাম। যারা করেছো তারা বুঝতে পারছো, আমার ক্লাসগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এই প্রশ্নটা হুবহু সেম প্রশ্ন তোমাদের করিয়েছিলাম। আশা করছি তোমরা সঠিক উত্তরটা দিতে পেরেছো। অপশান এ, আনফ্রিজিং, মুভিং, রিফ্রিজিং। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। বত্রিশের দ্বারা একটি ম্যাচিং দিয়েছে। দেখছো ম্যাচিং কত প্রশ্ন দিয়েছে। আমি তোমাদের বারবার বলেছিলাম যে ম্যাচিং কিন্তু তোমরা অনেক প্রশ্ন পাবে ম্যাচিংয়ের, এবং ম্যাচিং করা খুব বেশি ডিফিকাল্ট নয়, বেশ ইজি আছে ম্যাচিংয়ে। তোমরা যদি সেখানে একটা কি দুটো টপিক সম্পর্কে তোমরা জানো তাহলে কিন্তু ম্যাচিংটা করা আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। অনেক ম্যাচিংয়ের প্রশ্ন এখানে দিয়েছে, এবং আমি এটাও বলেছিলাম যে অ্যাসারশন রিজনও অনেক দেবে, এবং সেই প্রশ্নও অনেক দিয়েছে। আচ্ছা, এখানে কি আছে আমরা একটু দেখি। প্রশ্নটা আমরা একটু ছোট করে নিই, উত্তরটা যাতে দেখতে পাওয়া যাবে। ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথড এবং অ্যাট্রিবিউশন কিছু দেওয়া হয়েছে, গুণাবলী। প্রতিলিপিযোগ্যতা, নির্ভুলতা, মিথ্যাচারযোগ্যতা, সরলতম সমাধান, নির্বাচন, এগুলো হচ্ছে সায়েন্টিফিক মেথডের কিছু বৈশিষ্ট্য। প্রকল্পকে ভুল প্রমাণ করে, স্বাধীন গবেষকগণ একই ফলাফলে উপনীত হওয়া, সর্বাপেক্ষা সরল ব্যাখ্যা নির্বাচন করা, একই নমুনার কতটা সঠিক তা পরিমাপ করা। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে কোন অপশানটা এখানে মিলছে, বা কোন অপশানটা আমরা বলতে পারি সরলতম সমাধান নির্বাচন। সরলতম, আমরা যদি কিওয়ার্ড ফলো করি আমরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরলতম সমাধান নির্বাচন কিওয়ার্ড যদি আমরা ফলো করি, দেখতে পাচ্ছি সরলতম সমাধান নির্বাচন, সর্বাপেক্ষা সরল ব্যাখ্যা নির্বাচন। ডি এর সঙ্গে 3 হয়ে যাচ্ছে। ডি এর সঙ্গে 3 কোন অপশানে আছে? একমাত্র বি অপশানে। যারা বি করেছো সঠিক উত্তর করেছো। বি যারা করেছো সঠিক উত্তর করেছো, আমার মতে সঠিক করেছো। তারপর ফাইনাল অ্যান্সার কি এলে আমরা সেটা মিলিয়ে দেখব। নেক্সট প্রশ্নে চলে যাই। ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটি। তোমাদের ইউনিট 10 প্রশ্ন যখন আমি করাচ্ছিলাম, যখন তোমাদের ক্লাস করিয়েছি, আমি বারবার বলেছি যে তোমাদের যে সংস্থাগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এবং এটাও বলেছিলাম যে ইউএনসিআরপিডি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো সেখান থেকে প্রশ্ন এসেছে। এখানে বলা হয়েছে যে ঘোষিত নিম্নলিখিত কোন সম্মেলনের অংশ নয়? ইউনাইটেড নেশন কনভেনশন অন রাইটস অফ পারসন উইথ ডিসএবিলিটি। আচ্ছা, এটা হচ্ছে কি পারসন উইথ ডিসএবিলিটির একটা ইউনাইটেড নেশনস কনভেনশন। ওকে, তো এখানে কোনটা অংশ নয় বলা হয়েছে? অংশ নয় কোনটা? শিক্ষা, স্বাস্থ্য, সহায়কমূলক পরিষেবা, জীবিকা। পারসন উইথ ডিসএবিলিটি কী কী দেওয়া যেতে পারে? শিক্ষা দেওয়া যেতে পারে, স্বাস্থ্য দেওয়া যেতে পারে, সহায়কমূলক পরিষেবা অর্থাৎ সাপোর্ট সার্ভিস, যে সমস্ত ডিসএবিলিটিস আছে তাদের ডিসএবিলিটি অনুযায়ী তাদের সাপোর্ট সিস্টেম দেওয়া যেতে পারে, কিন্তু তাদের কোনো জীবিকা দেওয়ার কথা কিন্তু সেখানে বলা নেই। জীবিকা দেওয়ার কথা বলা নেই। অপশন ডি সঠিক উত্তর হবে। চৌত্রিশে যে প্রশ্নটি আছে, নির্বাচিত জীবিকার সম্ভাব্য সফলতা নিশ্চিত করতে নিম্নলিখিত কোন সাধনী নির্দেশনা কেন্দ্রে ব্যবহৃত হয়? নির্দেশিত কোন সাধনী? আচ্ছা, গাইডেন্স টুল অ্যাট আ গাইডেন্স, কোন কোন টুলগুলো ব্যবহার করা হয়? পারদর্শিতার অভিক্ষা, আগ্রহের অভিক্ষা, পার্থক্যমূলক সম্ভাবনার অভিক্ষা, ব্যক্তিত্বের তালিকা। ওকে, আচ্ছা, এখানে কোনটা ব্যবহার করা হয়? পারদর্শিতার অভিক্ষা, আগ্রহের তালিকা, ব্যক্তিত্বের তালিকা, এগুলো আমার মনে হয় না যে ব্যবহার করা হবে। আমার যতদূর মনে হয় পার্থক্যমূলক সম্ভাবনার অভিক্ষা এটা ব্যবহার করা যেতে পারে। আমি শিওর নই এটা, তবে এটা আমরা ফাইনাল অ্যান্সার কি দেখে উত্তরটা করব, তবে আমার মতে এটা উত্তর হতে পারে। ওকে,
পরের প্রশ্নে আমরা চলে যাই। 35-এ যে প্রশ্নটি আছে, ম্যালকম নোয়েলস মডেল অনুযায়ী বয়স্ক শিক্ষণ বিজ্ঞান 6টি মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত, যেগুলি নিচে দেওয়া আছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল আছে খুঁজে বের করো। ম্যালকম নোয়েলস আমরা জানি যে বয়স্ক শিক্ষণ বা অ্যান্ড্রোগজির যে ধারণা দিয়েছিল ম্যালকম নোয়েলস, সেখানে তিনি কতগুলো মৌলিক নীতির কথা বলেছিলেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপালের কথা বলেছিলেন। তার মধ্যে হচ্ছে চাহিদাভিত্তিক শিক্ষণের কথা বলেছিলেন, অভিজ্ঞতার কথা বলেছিলেন অর্থাৎ লার্নিং এক্সপিরিয়েন্সের কথা বলেছিলেন, আত্মধারণার কথা বলেছিলেন এবং মানে সেলফ কনসেপ্টের কথা বলেছিলেন, প্রস্তুতির কথাও তিনি বলেছিলেন, রেডিনেস টু লার্ন, আত্মমর্যাদা এবং অভ্যন্তরীণ প্রেরণা, ইন্টারনাল মোটিভেশনের কথা বলেছিলেন, কিন্তু আত্মমর্যাদার কথা তিনি বলেননি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 36-এর প্রশ্নে আছে, গ্যাগনের ক্রমপর্যায়ভিত্তিক শিখনে নিম্নলিখিত কোনটি রুল লার্নিংয়ের অন্তর্ভুক্ত নয়? গ্যাগনের ক্রমপর্যায়ভিত্তিক শিখনে গ্যাগনে থেকে আমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু গ্যাগনের যে লার্নিং থিওরি আছে সেখান থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। কোনটি রুল লার্নিংয়ের অন্তর্ভুক্ত নয়? ধারণা শিখন, বৈষম্যমূলক শিখন, এসআর শিখন, সমস্যা সমাধান ভিত্তিক শিখন। আমরা জানি যে গ্যাগনের সর্বশেষ যে সর্বোচ্চ পর্যায় সেটা হচ্ছে সমস্যা সমাধান ভিত্তিক শিখন, অর্থাৎ এটি কিন্তু রুল লার্নিংয়ে অন্তর্ভুক্ত নয়। সমস্যা সমাধান ভিত্তিক শিখন বা প্রবলেম সলভিং মেথড কিন্তু রুল লার্নিংয়ে অন্তর্ভুক্ত নয়। আমার মতে অপশান ডি সঠিক উত্তর হবে। 37-এর প্রশ্ন আছে, টেইলারের পাঠ্যক্রমের মডেল আছে, টেইলারের পারস্পরিক পাঠ্যক্রম মডেল পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত কোন বিকল্পটি অমিল? অপশান এতে আছে, বিদ্যালয় কোন শিক্ষামূলক উদ্দেশ্য অর্জনের সন্ধান করে, কিভাবে শিক্ষামূলক অভিজ্ঞতা নির্বাচিত হয়, কিভাবে বিষয়বস্তু নির্বাচিত হয়, কিভাবে শিখন অভিজ্ঞতার সক্রিয়তা বা ক্রিয়াশীলতা মূল্যায়িত হয়। আমি টেইলার মডেল তোমাদের পড়িয়েছিলাম আমি যখন সেটের যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছিলাম, যে 10টা ইউনিট করিয়েছি, সেখানে আমি কারিকুলামে তোমাদের করিয়েছি টেইলার মডেল। সেখানে আমি বলেছিলাম যে টেইলার মডেল হচ্ছে কি, টেইলারের যে পাঠ্যক্রমের মডেল আছে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টার্ড মডেল, অর্থাৎ উদ্দেশ্যভিত্তিক মডেল। উদ্দেশ্যভিত্তিক মডেলে কি, যে আমরা যখন কোনো পাঠ্যক্রমের মডেল নির্বাচন করছি বা গঠন করছি, তখন সেটা একটা উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি হবে। তো এখানে যে বিকল্পগুলো দেওয়া হয়েছে, বিদ্যালয় কোন শিক্ষামূলক উদ্দেশ্য অর্জনের সন্ধান করে, এটা তো থাকবেই। কিভাবে শিক্ষামূলক অভিজ্ঞতা নির্বাচিত হয়, অর্থাৎ লার্নিং এক্সপিরিয়েন্স কিভাবে নির্বাচিত হয়, এটাও থাকবে। এবং কিভাবে শিক্ষণ অভিজ্ঞতার সক্রিয়তা ক্রিয়াশীলতা মূল্যায়ন তো থাকবেই, কিন্তু বিষয়বস্তু কিভাবে নির্বাচিত হয়, কন্টেন্ট ম্যাটার কিভাবে সিলেক্টেড হয়, সেটা কিন্তু উদ্দেশ্য ভিত্তিক মডেলে কিন্তু নেই, অবজেক্টিভ সেন্টার্ড মডেলে কিন্তু নেই, যে কন্টেন্ট কিভাবে সিলেক্টেড হয়। আমার মতে অপশান সি সঠিক উত্তর হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। 38-এর দাগের আরও একটি ম্যাচিংয়ে ভর্তি করে দিয়েছে, একেবারে ভর্তি করে দিয়েছে তোমাদের। আচ্ছা, ইন্টেলিজেন্সি থেকে প্রশ্ন আছে, কম্পোটেন্সিয়াল ইন্টেলিজেন্স, এক্সপেরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স, কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স। প্রথমে আমরা দেখি যে, আচ্ছা এখানে অপশানগুলো যদি আমরা দেখি, এখানে এতে 4 মানে এর সঙ্গে 4 3টে অপশানে আছে, তাহলে এর সঙ্গে 4 হবেই, কারণ কম্পোটেন্সিয়াল ইন্টেলিজেন্স মানে কি, নতুন তথ্যের অর্থপূর্ণ অধিগ্রহণ ও ব্যক্তির নিজস্ব চিন্তন সম্পর্কে জ্ঞান। ওকে, তাহলে ডি তো আমাদের প্রথমেই বাদ চলে যাচ্ছে, যেহেতু অপশান এই হয়ে যাচ্ছে, অপশান এর সাথে 4 হয়ে যাচ্ছে। এইবারে আমরা দেখি যে অভিজ্ঞতা নির্ভর বুদ্ধি কি, এক্সপেরিয়েন্সিয়াল বুদ্ধি হচ্ছে ব্যবহারিক বুদ্ধি, এক্সপিরিয়েন্স হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, আর কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স হচ্ছে
কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স কি? সেটা হচ্ছে অন্তর্দৃষ্টির ওপর আলোকপাত এবং নতুন ধারণা গঠনে সাহায্য করে। ফর্মুলেট নিউ আইডিয়া, কনটেক্সচুয়াল এবিলিটি। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা? আমার মতে বলে অপশন বি সঠিক উত্তর হতে পারে। ওকে, নেক্সট আমরা চলে যাই 39 প্রশ্নে। নিম্নলিখিত বিবৃতিগুলির পরিপ্রেক্ষিতে আপনি কোন ধরনের গবেষণা পদ্ধতি শনাক্ত করবেন? এখানে কয়েকটা বিবৃতি দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি কোন গবেষণাকে শনাক্ত করব। মানব অভিজ্ঞতা ব্যাখ্যাকরণের দ্বারা মধ্যস্থতা লাভ করা, মিথস্ক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি অর্থ গঠন করে, ব্যক্তিগত ড্রাইভ অপেক্ষা ব্যাখ্যাকরণ বেশি প্রয়োজনীয়, অভিজ্ঞতাসমূহ ব্যাখ্যাকরণের জন্য বহুবিধ উপায় আছে, পরিমাণগত দৃষ্টিভঙ্গি, গুণগত দৃষ্টিভঙ্গি, মিশ্র পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি, উপরের কোনোটিই নয়। প্রথমেই আমাদের যে কি পয়েন্টটা খুঁজে বের করতে হবে, যে এখানে বারবার মাল্টিপল কথাটা ব্যবহার করেছে, মাল্টিপল কথাটা ব্যবহার করেছে, বারবার নয়। এখানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, প্রথমে বলা হয়েছে যে মানব অভিজ্ঞতা ব্যাখ্যাকরণের দ্বারা মধ্যস্থতা লাভ করে, ঠিক আছে। তারপর মিথস্ক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি অর্থ গঠন করে, ব্যক্তিগত ড্রাইভ অপেক্ষা ব্যাখ্যাকরণ বেশি প্রয়োজনীয় এবং অভিজ্ঞতাসমূহ ব্যাখ্যাকরণের জন্য বহুবিধ উপায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, আমরা জানি যে কোয়ান্টিটেটিভ হচ্ছে গুণগত, কোয়ালিটেটিভ হচ্ছে পরিমাণগত। এখানে পরিমাণগত এবং পরিমাণগত ব্যাখ্যাকরণ হচ্ছে গুণগত এবং আমার মতে যেটা বলে সেটা মিক্সড মেথড হতে পারে, মিক্সড মেথড অ্যান্সার হতে পারে, মিক্সড মেথড অ্যাপ্রোচ অ্যান্সার হতে পারে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। চল্লিশের প্রশ্ন আছে নিয়মবিধি, রুব্রিক্সের আমি তোমাদের পড়িয়েছিলাম। রুব্রিক্সের ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোন বিবৃতিটি অমিল? আমি বলেছিলাম যে রুব্রিক্স হচ্ছে একটা কমন টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছরই প্রায় আসে। শিক্ষার্থীদের গুণমান মূল্যায়ন করার জন্য স্কোরিং নির্দেশিকা ব্যবহৃত হয়, নির্দেশক হিসেবে পারদর্শিতা অর্জনের একটি নির্দিষ্ট স্তরে এবং স্কোরিং পদ্ধতি নির্ণায়ক হিসেবে ব্যবহৃত হয়, সমষ্টিগত গঠনগত পরিমাপ হিসেবে ব্যবহৃত হয়, গুণগত শিক্ষণের পরিমাণের জন্য একটি কার্যকর নির্ণায়ক ব্যবহৃত হয়। অমিল বলেছে, কোনটা অমিল? মিসম্যাচড। রুব্রিক্স কি? এটা হচ্ছে একটা স্কোরিং গাইড, যেটা আমরা শিক্ষার্থীদের জন্য ব্যবহার করে থাকি, শিক্ষার্থীদের পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি, স্কোরিং গাইড, ঠিক আছে। স্কোরিং গাইড এটা তো হবে। স্কোরিং পদ্ধতি নির্ণয় করি এবং শিক্ষার্থীদের মূল্যায়ন করি, ফর্মেটিভ সামেটিভ মূল্যায়ন, কিন্তু এটা কখনো শিক্ষণের পরিমাণ করে না, শিক্ষণের পরিমাণ করে না। অপশান ডি হচ্ছে অমিল, অপশান ডি সঠিক উত্তর। আবার একটা ম্যাচিং দিয়েছে। 41 প্রশ্ন, কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন। আমি বারবার বলেছিলাম যে ইভ্যালুয়েশনগুলো প্রত্যেকটা পড়ে নিতে। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন থেকে প্রশ্ন আছে ফিডব্যাক, কম্পিটেন্সি স্যাম্পলিং, অবজারভেশন, 360 ডিগ্রি রিভিউ। তোমাদের লাস্ট দিনে আমি 360 ডিগ্রি রিভিউ সম্পর্কে বলেছিলাম। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখি যে কোনটা আমাদের মিলছে। কম্পিটেন্সি বেসড স্যাম্পলিং, ফিডব্যাক আছে, অবজারভেশন আছে, 360 ডিগ্রি রিভিউ আছে। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন হচ্ছে কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন কি? আমরা জানি যে কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন এটা হচ্ছে পেডাগজি অ্যান্ড্রোগজির যে প্রশ্ন, যেখানে ইউনিট আছে তোমাদের, সেখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। কম্পিটেন্সি বলতে আমরা কি বুঝি? যে কোনো ব্যক্তির দক্ষতা বুঝি। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন অর্থাৎ কোনো ব্যক্তির দক্ষতাকে কিভাবে ইভ্যালুয়েট করা হয়। কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশনের বিভিন্ন
টুলস আছে যেগুলো হচ্ছে ফিডব্যাক, কম্পিটেন্সি স্যাম্পলিং, অবজারভেশন, 360 ডিগ্রি রিভিউ। আমরা এবার একটা কিওয়ার্ড দেখে কোয়েশ্চেনটা উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা যদি ইংলিশ ভার্সনটা দেখি যে কম্পিটেন্সি স্যাম্পলিং, স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি যে স্যাম্পেল সিলেক্ট করা। তাহলে কম্পিটেন্সি স্যাম্পলিং বলতে আমরা স্যাম্পল অফ ওয়ার্ক ফর অ্যাসেসমেন্ট, বি এর সঙ্গে এক, বি এর সঙ্গে এক কোন কোন অপশানে আছে, বি এর সঙ্গে এক অপশান এতে আছে, অপশান ডিতে আছে, বি সি আমরা বাদ দিয়ে দিলাম। 360 ডিগ্রি রিভিউ বলতে আমরা কি বুঝি, মাল্টিপল ইনফরমেশন, বহু ইনফরমেশন, 360 ডিগ্রি রিভিউ মাল্টিপল ইনফরমেশন। ডি এর সঙ্গে 3 কিসে আছে, ডি এর সঙ্গে 3 আছে অপশান এতে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা যদি একটা বা দুটো টপিক সম্পর্কে একটু জানি তাহলে আমরা উত্তরটা কিন্তু দিতে পারবো। ঠিক আছে, তাহলে ফিডব্যাক হচ্ছে ফর্মেটিভ সামেটিভ, এটাও কিন্তু আমরা একটা কমন ছিল যে ফিডব্যাক হচ্ছে ফর্মেটিভ সামেটিভ, এবং অবজারভেশন হচ্ছে রিলায়েবিলিটি অফ রেটিং ফর কলিগস মাস্ট বি কনসিস্টেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবল। যারা এ করেছো আমার মতে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে 42-এর প্রশ্ন। 42-এর প্রশ্ন ইনক্লুসিভ এডুকেশন থেকে, অক্ষম শিশুদের সংহতিমূলক শিক্ষা নিম্নোক্ত কোনটির ওপর গুরুত্ব দান করে? ইন্টিগ্রেটেড এডুকেশন দিয়েছে, ইনক্লুসিভ এডুকেশন নয়, ইন্টিগ্রেটেড এডুকেশন। ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন এমফাসাইজ অন কোন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে? বৈসাদৃশ্য দূর করার উপর বিশেষ গুরুত্ব দেয়, সাধারণ বিদ্যালয়ে অক্ষম শিশুদের সম সুযোগ প্রদান করা এবং তাদের ধরে রাখার সুবিধা সহজতর করা, অক্ষম ব্যক্তিদের আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা, বৃত্তিমূলক প্রশিক্ষণের সুবিধার পাশাপাশি অক্ষম শিশুদের জন্য বিশেষ বিদ্যালয়ের ব্যবস্থা। আচ্ছা, অক্ষম শিশুদের ব্যতিক্রমী বা অক্ষম ডিসেবল চিলড্রেনদের যখন আমরা সংহতিমূলক করছি, ইন্টিগ্রেটেড মানে কি বলেছিলাম যে ব্যতিক্রমী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একই ক্লাসে শিক্ষা দেওয়া। তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো আমি বারবার তোমাদের বলেছিলাম, ইউনিট 10 যখন আমি পড়াচ্ছিলাম আমি তখন তোমাদের ইনক্লুসিভ আর ইন্টিগ্রেটেড এই দুটো শব্দের মানে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করছি এই উত্তরটা দিতে পেরেছো, আমার সঙ্গে মিলিয়ে নাও। শুধুমাত্র বৈসাদৃশ্য দূর করা বা আর্থিক পুনর্বাসন দেওয়া বা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া এগুলো কিন্তু গুরুত্ব প্রদান করে না। কোনটা গুরুত্ব প্রদান করে? সাধারণ বিদ্যালয়ে অক্ষম শিশুদের সমসুযোগ প্রদান করে এবং তাদের ধরে রাখা সহজতর করে। অপশন বি যারা করেছে সঠিক উত্তর। আরও একটা ম্যাচিং 43 43-এর প্রশ্নে কি দেওয়া হয়েছে ম্যাচিংয়ে? ভাইগটস্কি, পেঁয়াজে, আসুবেল, ব্রুনার তাদের থিওরিগুলো দেওয়া হয়েছে। খুব একটা সহজ ইজি প্রশ্ন, আশা করছি সকলেই ঠিক করেছো। আসুবেল মিনিংফুল লার্নিং, আসুবেল অর্থবহ শিখন, আসুবেল হচ্ছে মিনিংফুল লার্নিং। সি হচ্ছে এক, অপশন দুটো অপশানে আছে, সি আর ডি বাদ চলে গেল, এ আর বিতে আছে। আচ্ছা, জোন অফ প্রক্সিমিটি আমি তোমাদের পড়িয়েছি। জোন অফ প্রক্সিমিটি ভাইগটস্কি, একের সঙ্গে 2, এর সঙ্গে 3, আচ্ছা এর সঙ্গে 3 এ বি দুটোতেই এর সঙ্গে 3 আছে। আমরা বিটা দেখি, পেঁয়াজে আমরা সকলেই জানি যে পেঁয়াজে হচ্ছে শিশুর বৌদ্ধিক বিকাশ, আর ব্রুনার ক্লাসরুম লার্নিং। তাহলে অপশন এ সঠিক উত্তর বেরোচ্ছে, অপশন এ আমাদের সঠিক উত্তর বেরোচ্ছে। নেক্সট হচ্ছে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, 1 গুড মাদার ইজ ওর্থ 100 স্কুল মাস্টার। কে বলেছিলেন? জর্জ হারবার্ট পালমার, থমাস আলভা এডিসন, জন অ্যামাস কমেশনিয়াস, ফ্রেডরিক
উইলহেম অগাস্ট ফ্রয়েবেল। তোমাদের সিলেবাসে একমাত্র ফ্রয়েবেলটাই আছে। তোমাদের সিলেবাসে অগাস্ট ফ্রয়েবেলই আছে, তবে ডিটেলসেও নয়, এটা আমরা শুধু ফিলোসফির ক্ষেত্রে পড়েছিলাম। তবে এটা আমি গুগলে সার্চ করে দেখলাম, অপশান এ জর্জ হারবার্ট সঠিক উত্তর আছে। আমি গুগলে সার্চ করে দেখেছি, যারা অপশান এ করেছো সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 45-এর প্রশ্ন। 4টি অক্ষাভিত্তিক শিখন প্রক্রিয়া কোন ধরনের শিখনের সঙ্গে যুক্ত? 4টি অক্ষাভিত্তিক শিখন প্রক্রিয়া কোন ধরনের শিখনের সঙ্গে যুক্ত? অনলাইন শিখন প্ল্যাটফর্ম, মিশ্র শিখন, প্রথাগত শিখন, দূরবর্তী শিখন। 4 quadrant approach is related to what kind of learning? 4 quadrant approach এটা অনলাইন শিখন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। এ সঠিক উত্তর আমার মতে। নেক্সট 46, আরও একটা ম্যাচিং। ইন্টারনাল প্রসেস, অভ্যন্তরীণ পদ্ধতি, নির্দেশনামূলক পদ্ধতি দেওয়া হয়েছে। গ্রহণযোগ্যতা বা রিসেপশন, প্রত্যাশা, শব্দার্থিক এনকোডিং, পুনরুদ্ধার বা সাধারণীকরণ। শিখন নির্দেশনা, মনোযোগ বৃদ্ধি, ধারণ ও সঞ্চালন বৃদ্ধি, উদ্দেশ্যমূলক নির্দেশনা দানের অবগত করা। আচ্ছা, আমার মতে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে বি এর সঙ্গে প্রত্যাশা হবে উদ্দেশ্যসমূহ শিক্ষার্থীদের অবগত করা। শব্দার্থিক এনকোডিং বলতে এখানে বলা হচ্ছে, সিম্যান্টিক এনকোডিং বলতে এখানে বলা হচ্ছে যে শিখন নির্দেশনা, গ্রহণযোগ্যতা, মনোযোগ বৃদ্ধি, পুনরুদ্ধার বা সাধারণীকরণ, ধারণ বা সঞ্চালন। অপশান এ আমার মতে সঠিক উত্তর হতে পারে। তারপর ফাইনাল অ্যান্সার কি দেখে আমরা মিলিয়ে নেব, তবে অপশান এ কেই সঠিক হিসাবে ধরো। নেক্সট আমরা দেখি আরও একটা ম্যাচিং 47-এর। টিচার এডুকেশন থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। 47-এর টিচার এডুকেশন থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। দক্ষতা ভিত্তিক, আচরণ ভিত্তিক, অনুসন্ধানমূলক। দক্ষতা ভিত্তিক, আচরণ ভিত্তিক, অনুসন্ধানমূলক। আচ্ছা, এখানে যে অপশানগুলো আছে, দক্ষতা ভিত্তিক বলতে আমরা কি জানি? কম্পিটেন্সি বেসড বলতে আমি কি বলেছি যে কম্পিটেন্সি বলতে কি বোঝায়? কোনো শিক্ষার্থীর পারদর্শিতা, তার মাস্টারি, সে কতটা প্রফিশিয়েন্ট, সেই সমস্ত বিষয়গুলোকে বোঝায় দক্ষতা বলতে। আচরণগত বলতে আমরা কি বুঝি? আমরা যে বিহেভিয়ারিস্টিক যে থিওরিগুলো পড়েছি, আচরণগত, অপারেন্ট কন্ডিশনিং, সেই সমস্ত নীতিগুলো যেখানে কার্যকরী হয়। অনুসন্ধান বা ইনকোয়ারি কি? ইনকোয়ারি হচ্ছে যখন আমরা কোনো বিষয় সম্পর্কে অনুসন্ধান করতে চাই। দক্ষতা বলতে এখানে যে অপশানটি সঠিক হচ্ছে সেটা হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ প্রতিপাদনের মাধ্যমে অংশগ্রহণকারী দক্ষ হয়ে ওঠে। ঠিক আছে, পার্টিসিপেন্ট বিকাম প্রফিসিয়েন্ট থ্রু ডেমনস্ট্রেশন মাস্টারি। আচ্ছা, এ হচ্ছে 4-এর সঙ্গে মিলছে। আচরণগত, অপারেন্ট অনুবর্তন, এটা একটা কিওয়ার্ড বলতে পারো। অপশান বি এর সঙ্গে অপশান 3। আর অনুসন্ধান এটাও একটা কিওয়ার্ড দেওয়া আছে, একেবারে ইজি প্রশ্ন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এর সঙ্গে 4, বি এর সঙ্গে 3 আর সি এর সঙ্গে 1, অপশান এ। অপশান এ আমার মতে সঠিক উত্তর। যারা করেছো অপশান এ সঠিক উত্তর আছে। নেক্সট আমরা দেখি
স্টাফাল বিমের মডেল থেকে দেওয়া হয়েছে কারিকুলামের স্টাফাল বিমের মডেল। স্টাফাল বিমের পাঠ্যক্রমের মূল্যায়ন মডেলে নিম্নলিখিত কোনটির গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য রয়েছে? গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য রয়েছে কন্টেন্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, প্রসেস অ্যান্ড আউটপুট, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট, কন্টেন্ট, ইনপুট অ্যান্ড প্রসেস। আচ্ছা, এখানে মেবি স্টাফাল বিমের CIPP মডেল সম্পর্কে বলা হয়েছে কন্টেন্ট, ইনপুট, প্রসেস, প্রোডাক্ট। কন্টেন্ট, ইনপুট, প্রসেস, প্রোডাক্ট। এখানে প্রশ্নটা করা হয়েছে ইন স্টাফাল বিমস মডেল অফ কারিকুলাম ইভ্যালুয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং আর হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন? কন্টেন্ট, ইনপুট, প্রসেস। আউটপুট মেবি হবে না, মেবি অপশান ডি। অপশান ডিকে সঠিক উত্তর মনে করো, তারপরে ফাইনাল অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে। নেক্সট হচ্ছে আরও একটা ম্যাচিং, লিডারশিপ মডেল। লিডারশিপ মডেলের একটা ম্যাচিং দেওয়া হয়েছে ম্যানেজারিয়াল রিয়াল গ্রিড, ট্রাইডাইমেনশনাল গ্রিড মডেল, বিনিময় ভিত্তিক মডেল, কন্টিনজেন্সি মডেল। আচ্ছা, এখানে কে কোন মডেলটা দিয়েছে তার নাম জানতে চাওয়া হয়েছে। ট্রাইডাইমেনশনাল গ্রিড মডেল, এটা আমি তোমাদের পড়িয়েছিলাম তোমাদের যখন আমি ক্লাস নিয়েছিলাম। ট্রাইডাইমেনশনাল গ্রিড মডেল হচ্ছে রেডিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি এর সঙ্গে যদি এক যায়, একমাত্র বি এর সঙ্গে এক, অপশান বিতেই আছে। অপশান বিতেই আছে, সঠিক উত্তর মেবি অপশান বি হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। ম্যাচিং, সিঙ্ক্রোনাস লার্নিং, অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং তোমাদের আমি পড়িয়েছিলাম। আমি যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের বারবার বলেছিলাম সিঙ্ক্রোনাস লার্নিং কি, অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং কি, মোবাইল লার্নিং কি, ব্লেন্ডেড লার্নিংও আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, তো আমরা এবার মিলিয়ে নিই কোনটা কার সাথে। সিঙ্ক্রোনাস লার্নিং কি, যখন কি মানে শিক্ষক শিক্ষার্থী একই জায়গায় অবস্থান করে এবং তারা ইন্টারাক্ট করে, একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং যেগুলো হয়। সুসঙ্গত অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং কি বলেছিলাম, যে আমি তোমাদের ভিডিওটা করে রাখছি, তোমরা তোমাদের নিজের সময় মতো সেটা দেখে নিচ্ছ, তাহলে ইমেল বা অডিও বা ভিডিও রেকর্ডিং। মোবাইল লার্নিং কি, মোবাইল লার্নিং হচ্ছে মোবাইল ভিত্তিক লার্নিং, আর মিশ্র লার্নিং হচ্ছে প্রথাগত যে ফর্মাল লার্নিং আছে তার সঙ্গেও ই লার্নিংকে ব্যবহার করা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি আমাদের সঠিক উত্তর হচ্ছে। অপশান বি যারা করেছে একদম সঠিক উত্তর। এবারে আমরা 51-এর প্রশ্ন দেখি কি আছে। আবার একটা ম্যাচিং, কলাম এ কলাম বিতে ম্যাচিং করতে দিয়েছে। ও মাই গড, এত ইজি প্রশ্ন! এটা তো আমি না বললেও তোমরা সকলেই পারবে যে গান্ধীজির সঙ্গে হচ্ছে গান্ধীজি বেসিক এডুকেশন, একটাই অপশানে আছে, অপশান ডি গান্ধীজি বেসিক এডুকেশন, অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন, বিবেকানন্দ ম্যান মেকিং এডুকেশন, রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাচারালিস্টিক এডুকেশন। অপশান ডি একদম সঠিক উত্তর। নেক্সট আমরা দেখি 52-এর যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, চার্লস গ্যালোয়ে নির্ধারিত কোনগুলি অবাচনিক বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত নয় তা শনাক্ত করো। চার্লস গ্যালোয়ের তোমাদের আমি পড়িয়েছিলাম চার্লস গ্যালোয়ের ইন্টারঅ্যাকশন অ্যানালিসিস মডেল।
পেডাগজি আর অ্যান্ডাগজির ইউনিটের কোয়েশ্চেন এটা। চার্লস গ্যালোওয়ে যে ইন্টারাকশন অ্যানালিসিস মডেল দিয়েছিল, তিনি ভার্বাল এবং নন ভার্বাল দুটো বিহেভিয়ারের কথা বলেছিলেন। অবজারভেশনে নন ভার্বাল বিহেভিয়ার এবং ভার্বাল বিহেভিয়ার দুটো বিহেভিয়ারের কথা বলেছিলেন। আমাদের এখানে বলা হয়েছে যে নন ভার্বাল যে বিহেভিয়ারগুলো আছে গ্যালোওয়ের, অবাচনিক যে বিহেভিয়ারগুলো আছে তার মধ্যে কোনটা এখানে নেই। এখানে মানে এমন বিহেভিয়ারগুলো দেওয়া হয়েছে যেগুলো নন ভার্বাল নয়, নট নন ভার্বাল। ওকে, গ্রহণযোগ্যতা, বাস্তবায়ন, প্রতিক্রিয়াশীলতা, ন্যায্যতা, ধারণ ক্ষমতা, বিভ্রান্তি। আচ্ছা, গ্যালোওয়ের যে মডেল নন ভার্বাল মডেল ছিল, নন ভার্বাল যে বিহেভিয়ার ছিল সেখানে অ্যাকসেপ্টেন্স, ইমপ্লিমেন্ট, রেসপন্সিভ আর রিসেপটিভ এই চারটে বিহেভিয়ারের কথা হচ্ছে নন ভার্বাল বিহেভিয়ার। কিন্তু জাস্টিফাইং আর কনফিউজিং হচ্ছে ভার্বাল বিহেভিয়ার। তাহলে কোনটা অবাচনিক নয়? আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে যে শিক্ষক শিক্ষা জাতীয় পর্ষদ কবে 2 বছরের বিএড এবং এমএড শিক্ষা কর্মসূচির কাঠামো প্রদান করেন? অর্থাৎ 2 বছরের যে বিএড এবং এমএড শুরু হয় সেটা এনসিটি কবে থেকে শুরু করে? 1998, 1988, 2009, 2014। এনসিটিউ শুরু করে 2014। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা দেখি, 54 নম্বরের প্রশ্ন। বলা হচ্ছে কোনটি পোকায়োকার বৈশিষ্ট্য নয়? পোকায়োকা আমি তোমাদের পড়িয়েছিলাম। পোকায়োকো যারা আমার ক্লাসগুলো করেছিলে, লাস্ট 10টা ইউনিটের ক্লাস করেছিলে আমার, তারা জানো যে পোকায়োকা আমি তোমাদের পড়িয়েছিলাম। এখানে কি বলা হচ্ছে যে বৈশিষ্ট্য নয়, এটি ভুল সংশোধনের পদ্ধতি, এটি শূন্য ত্রুটিযুক্ত পণ্য উৎপাদনে সাহায্য করে, উচ্চ স্তরে পারদর্শিতা অর্জনের জন্য এটি একটি ধারাবাহিক উন্নয়নমূলক পদ্ধতি, এটি প্রতিক্রিয়ার মধ্যে ভুল শনাক্তকরণে সাহায্য করে। কোনটি বৈশিষ্ট্য নয়? পোকায়োকার বৈশিষ্ট্য নয়। পোকায়োকো ছিল ভুল সংশোধনের পদ্ধতি, ছিল শূন্য ত্রুটিমুক্ত ছিল, আমি তোমাদের পড়িয়েছিলাম, 0 ডিফেক্ট প্রোডাক্ট ছিল, এবং এটা কি এরর ভুল শনাক্তকরণে সাহায্য করতো, কিন্তু এটা উচ্চ স্তরে পারদর্শিতা অর্জনের জন্য এটি ধারাবাহিক উন্নয়নমূলক পদ্ধতি কিন্তু নয়। অপশান সি আমার মতে সঠিক উত্তর হবে। তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো দেখছো ম্যাক্সিমাম টপিক কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। ওই যে লাস্ট 10টা আমি ইউনিট তোমাদের পড়িয়েছিলাম সেখানে ম্যাক্সিমাম যে টপিকগুলো পড়িয়েছি সেখান থেকেই কিন্তু মোটামুটি প্রশ্ন এসেছে। ঠিক আছে, তোমরা যারা ক্লাসগুলো খুব মন দিয়ে করেছিলে আমি জানি যে তোমরা কিন্তু উত্তর দিতে পেরেছো। পরের প্রশ্নে আমি চলে যাই। 55 নম্বরের প্রশ্ন, প্রযুক্তিগত, ব্যবহারিক ও যুক্তিগত জ্ঞানের এই 3টি ধারণার কথা কে বলেছিলেন? টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল এবং ইমানসিপেটরি আর 3 কনসেপ্ট অফ নলেজ অ্যাজ গিভেন বাই। কে এই 3টে ধারণা দিয়েছিলেন? এই প্রশ্নটা হচ্ছে মডেল অফ এডুকেশনের মডেল অফ টিচার এডুকেশনের, কারণ গুলম্যান, ডেঙ্ক আর লিউইক, হ্যাবারমাস আর এগুলো হচ্ছে এরা দিয়েছিলেন মডেল অফ টিচিং মডেলের যে মডেলগুলো ছিল মডেলগুলো তারা দিয়েছিলেন। আমি তোমাদের পড়িয়েছিলাম টিচার এডুকেশনে যে ক্লাস করিয়েছিলাম সেখানে। টেকনিক্যাল বা প্রযুক্তিগত, ব্যবহারিক এবং যুক্তিমূলক জ্ঞান, অর্থাৎ টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল, ইমানসিপেটরির কথা বলেছিলেন হ্যাবারমাস। অপশান সি যারা করেছো একেবারে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 56 এখানেও একটা কি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা হচ্ছে পরিমাপ ও মূল্যায়ন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে বৈসাদৃশ্যগুলির মধ্যে কোন বিকল্পটি ভুল? বৈসাদৃশ্যগুলির মধ্যে কোন বিকল্পটি ভুল? পরিমাপ ও মূল্যায়ন। পরিমাপ হলো তথ্য সংগ্রহ, পুনর্মূল্যায়ন ও ব্যবহার করার প্রক্রিয়া। মূল্যায়ন হলো বিচারমূলক, এটি নির্ণয়মূলক, এটি উত্তমভাবে সংজ্ঞায়িত মানদণ্ডের উপর নির্ভরশীল, এটি গঠনমূলক। পরিমাণকে গঠনমূলক বলা হয়েছে, মূল্যায়নকে সমষ্টিগত বলা হয়েছে। পরিমাপ নির্দেশমূলক, মূল্যায়ন পরামর্শমূলক। ফর্মেটিভ এবং সামেটিভ কোনো পার্থক্য কিন্তু অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের নয়। ফর্মেটিভ এবং সামেটিভ অ্যাসেসমেন্টের কোনো
পার্থক্য কিন্তু নয়। বৈসাদৃশ্য অর্থাৎ এটা পার্থক্য একটা, এর মধ্যে পরিমাণগত ফর্মেটিভ সামেটিভ কোনো পার্থক্য নয়। অপশান সি আমার মতে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 57 শ্রেণীকক্ষে নির্দেশদানের সঙ্গে বিবিধ কৌশল যুক্ত থাকা দরকার, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত শৈলী বর্তমান থাকে। এখানে বলা হচ্ছে যখন শ্রেণীকক্ষে নির্দেশনা দান করা হয়, নির্দেশনা দান কি তোমরা সকলেই জানো, যে যখন বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে, টেকনোলজিকে ব্যবহার করে যখন শিক্ষক ক্লাসে নির্দেশনা দেন, সেই নির্দেশনার জন্য বিবিধ কৌশল ব্যবহার করা হয়, অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাসরুম ইন্টারাকশনের জন্য। এটাও সত্যি কথা, এটা একদম সত্য। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত শৈলীও বর্তমান থাকে, তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল যে এফিসিয়েন্সি থাকে, ইন্ডিভিজুয়াল যে স্টাইল থাকে, সেটাও বর্তমান থাকে। এই দুটোই কিন্তু সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ এবং আর উভয়ই সত্য। পরের প্রশ্নে আমরা চলে যাই। 58 নম্বর প্রশ্ন। আলবার্ট বান্দুরা বর্ণিত শিখনের শ্রেণীভেদ নিম্নোক্ত কোন নামে পরিচিত? অন্তর্দর্শনের শিখন বা ইনসাইটফুল লার্নিং, পর্যবেক্ষণমূলক শিখন বা অবজারভেশনাল লার্নিং, প্রতীকী শিখন সাইন লার্নিং, বাচনিক শিখন ভার্বাল লার্নিং। আলবার্ট বান্দুরার যে শিখন আছে সেটা অবজারভেশনাল লার্নিং নামে পরিচিত, পর্যবেক্ষণমূলক শিখন। নেক্সট কোয়েশ্চেন 59। নীতি প্রণয়ন কখনো কখনো সমস্যার সম্মুখীন হয়, গবেষণার মাধ্যমে নীতি মূল্যায়ন রচিত হয় এবং নীতি পরিবর্তন সেই নীতিকে আরও গ্রহণযোগ্য করে। আবার অ্যাসারশন স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে, বিবৃতি 1-এ বলা হয়েছে যে নীতি প্রণয়ন কখনো কখনো সমস্যার সম্মুখীন হয়। অবশ্যই পলিসি যখন আমরা ইমপ্লিমেন্টেশন করা হয় তখন অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। কিন্তু বিবৃতি 2-এ যেটা বলা হয়েছে, গবেষণার মাধ্যমে নীতি মূল্যায়ন রচিত হয় এবং নীতি পরিবর্তন সেই নীতিকে আরও গ্রহণযোগ্য করে। গবেষণার মাধ্যমে নীতি মূল্যায়ন রচিত হয়, ঠিক কথা, নীতি পরিবর্তন সেই নীতিকে আরও গ্রহণযোগ্য করে। অবশ্যই দুটোই সত্য, দুটোই সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে উভয়ই সত্য এবং প্রথমটির কারণ না, দ্বিতীয়টি কিন্তু কারণ নয়, এটা দুটো স্টেটমেন্ট শুধু, একে অপরের কারণ কিন্তু নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি আমার মতে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল এবং ফেসবুক ই লার্নিংয়ের নিম্নলিখিত কোন প্রবণতার মধ্যে অন্তর্ভুক্ত? শিক্ষাগত সম্পদ, প্রযুক্তি নির্ভর আলোচনা, সামাজিক যোগাযোগ সাইট এবং সহায়ক প্রযুক্তি। এটা আশা করছি সকলেই পেরেছো। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। 61। পোর্টফোলিওর সংজ্ঞা দেওয়ার জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? শিক্ষার্থীদের প্রচেষ্টা ও প্রগতি বিষয়ক কাজের সমাবেত প্রদর্শন, শিক্ষার্থীদের পারদর্শিতার ফলাফল প্রদর্শন করা, প্রগতি পরিমাপের বহুবিধ উদাহরণ ও পদ্ধতি। উপরের সবকটি ঠিক। পোর্টফোলিও সংজ্ঞা যে দেওয়া হয়েছে তার মধ্যে এখানে কোনটা ভুল বলা হয়েছে? কোনটি ভুল? পোর্টফোলিও শিক্ষার্থীদের পারদর্শিতার ফলাফল প্রদর্শন করে, এটি ঠিক কথা নয়। ফলাফল প্রদর্শন করে না, শিক্ষার্থীদের পারদর্শিতার ফলাফল প্রদর্শন করে না। কারণ পোর্টফোলিওতে আমরা কি জানি যে শিক্ষার্থীদের পারদর্শিতার গুলোকে শুধুমাত্র সেখানে লিপিবদ্ধ করে রাখা হয়, সেখানে সমবেত প্রদর্শন, বিভিন্ন কাজের সমবেত প্রদর্শন, তাদের যে প্রচেষ্টা ও প্রগতি বিষয়ক যে কাজ আছে এবং প্রগতি পরিমাপের বহুবিধ উদাহরণ পদ্ধতি, এই দুটো বক্তব্য ঠিক। কিন্তু অপশন বি যে পারদর্শিতার ফলাফল প্রদর্শন করা হয়, আমার মনে হয় এই বক্তব্যটি ভুল। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। 62। ডিপিইপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি, ডিপিইপি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম কবে শুরু হয়? কোন বছরে শুরু হয়? 1990, 1986, 1999, 1994। অপশান ডি 1994।
সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রয়োগভিত্তিক কম্পিউটার তথা ব্যবস্থা সংক্রান্ত অধ্যয়ন, নকশা, বিকাশ ও তার প্রয়োগমূলক ও তত্ত্বাবধান বলতে বোঝায় তথ্য প্রযুক্তি, সহযোগিতামূলক প্রযুক্তি, পরিসংখ্যান প্রযুক্তি, কৃত্রিম প্রযুক্তি। সফটওয়্যার হার্ডওয়্যার আমরা সকলেই জানি কিসে আছে, তথ্য প্রযুক্তিতে, ইনফরমেশন টেকনোলজিতে। অপশান এ সঠিক উত্তর। 64 বিবৃতি দেওয়া হয়েছে, পাঠ্যক্রম প্রণেতাগণ পাঠ্যক্রম গঠনে শিক্ষামূলক দৃষ্টিভঙ্গিকে তেমনভাবে গ্রহণ করেননি। ভুল। শিক্ষামূলক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করবে না তা কখনো হয়? কারণ প্রকৃতিগত দিক থেকে পাঠ্যক্রমে শিক্ষামূলক দৃষ্টিভঙ্গির ব্যবহারিক পরিধি কম। শিক্ষামূলক দৃষ্টিভঙ্গির ব্যবহারিক পরিধি কম, এটা হতে পারে কখনো? দুটোই মিথ্যা, উভয়েই মিথ্যা। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই 65, আবার একটি ম্যাচিং। এখানে পাঠ্যক্রম মূল্যায়নের মডেলগুলো দেওয়া হয়েছে। মডেল অফ কারিকুলাম ইভ্যালুয়েশন, আমি তোমাদের ক্লাস করাবার সময় বারে বারে বলেছিলাম যে কারিকুলাম মডেলগুলো পড়বে, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। টেইলর অবজেক্টিভ সেন্টার মডেল, স্ক্রিভেন্স গোল ফ্রি মডেল, টেক্সট রেসপন্সিভ মডেল, কিলপ্র্যাটিক্স মডেল, প্রত্যেকটা মডেলই আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম। আচ্ছা, টেইলরের উদ্দেশ্য কেন্দ্রিক মডেল। উদ্দেশ্য কেন্দ্রিক মডেল কি? উদ্দেশ্যের পুনঃসংজ্ঞা এবং পুনর্গঠন। আমরা তাহলে এর সঙ্গে 2 গেল, এর সঙ্গে 2, দুটো অপশানে আছে, ডি আর এ বাদ চলে গেল। বি এর সঙ্গে 3, দুটোতে বি এর সঙ্গে 3 আছে, দুটো অপশানেই আছে, তাহলে বি এর সঙ্গে 3। স্ক্রিভানের গোল ফ্রি মডেল, লক্ষ্যহীন মূল্যায়ন, এটা কেউ না পড়ে গেলেও আমার মনে হয় বেসিক নলেজ দিয়ে কেউ উত্তর দিতে পারবে, ঠিক আছে। এবং সি এর সঙ্গে কি আছে? স্টেকের প্রতিক্রিয়াশীল মডেল। প্রতিক্রিয়াশীল মডেল হচ্ছে শিক্ষামূলক কর্মসূচিতে মূল্যায়ন হলো সম্পূর্ণ ব্যক্তিগত উপাদান। আর কিলপ্র্যাটিকের মডেল হচ্ছে বিভিন্ন স্তরে মূল্যায়ন ব্যবস্থার অন্তর্ভুক্তি। অপশান বি সঠিক উত্তর। অপশান বি যারা করেছো আমার মতে সঠিক উত্তর করেছো। নেক্সট আমরা চলে যাই 66। 66 হচ্ছে, এখানে কি দিয়েছে? নিম্নলিখিত কোন বিকল্প নীতি গঠন প্রক্রিয়ার স্তরে ক্রমান্বয়িত পর্যায়ভুক্ত? পলিসি মেকিং প্রসেস ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে বলা হয়েছে। এটা যদি কেউ পড়ে নাও যাও তাহলেও বেসিক তোমাদের যে নলেজ আছে এডুকেশন সম্পর্কে, আমি বারবার, যারা আমার ক্লাস করেছো তারা জানো আমি কি বলেছি, সব সময় মূল্যায়ন শেষে হবে। মূল্যায়ন শেষে হবে, একেবারে মূল্যায়ন শেষে হবে। মূল্যায়ন শেষে তোমাদের একটা মাত্র অপশানেই কিন্তু আছে, একটা মাত্র অপশানেই কিন্তু আছে, নীতি মূল্যায়ন। ওকে, অপশান বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 67। 67-এ এখানে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, সোশ্যাল ইন্টেলিজেন্স, মাল্টিপল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বা প্রাক্ষবিক বুদ্ধি কি? সহানুভূতি হচ্ছে আমাদের প্রাক্ষবিক বুদ্ধির মধ্যে পড়ে। সহানুভূতি প্রাক্ষবিক বুদ্ধির মধ্যে পড়ে। বহুবিধ বুদ্ধি, এখানে তোমরা অপশনে দেখো যে বহুবিধ বুদ্ধি কিন্তু আমাদের আলাদা করে খুঁজতে হচ্ছে না, বহুবিধ বুদ্ধি আলাদা করে খুঁজতে হচ্ছে না। আর সামাজিক বুদ্ধি কি? সামাজিক বুদ্ধি হচ্ছে সক্রিয় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের সামাজিক বুদ্ধির অন্তর্গত। কোনটা সঠিক উত্তর হচ্ছে? আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। অপশান ডি আমাদের সঠিক উত্তর। সরি, অপশান ডি নয়, আমি ভুল বললাম। এই সামাজিক বুদ্ধির সঙ্গে আমরা কি করলাম? সক্রিয় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি। ওকে, অপশান বি আমাদের সঠিক উত্তর হচ্ছে প্রাক্ষবিক বুদ্ধি, সহানুভূতি। অপশান বি সঠিক উত্তর। নেক্সট 68। 68 হচ্ছে IDER পদ্ধতি দাঁড়িয়ে আছে পরোক্ষ মিথস্ক্রিয়ার ওপর, উৎসাহ প্রদানের ওপর, সীমাবদ্ধতার ওপর ভিত্তি করে অবাচনী মিথস্ক্রিয়ার ওপর, উপরে সবকটি সঠিক। IDER, আমরা যে ইংলিশ ভার্সনটা যদি দেখি, IEDR, ID ফর ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট ইন্টারাকশান, ID ফর ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট ইন্টারাকশান, E ফর এনকারেজিং, R ফর নন ভার্বাল ইন্টারাকশন বেসড অন রেস্ট্রিক্টিং। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অল অফ অ্যাবভ, উপরে সবগুলি সঠিক। 69
ডেইং অ্যান্ড লিউইকের প্রস্তাবনা অনুযায়ী জ্ঞানের 3টি ধারণা। ডেইং অ্যান্ড লিউইক মডেল আমি তোমাদের পড়িয়েছিলাম। ডেইং অ্যান্ড লিউইকের যে এটা পেডাগজি আর অ্যান্ডাগজির প্রশ্ন, না সরি টিচার এডুকেশনের প্রশ্ন। টিচার এডুকেশনে যে মডেল দেওয়া হয়েছিল, ডেইং অ্যান্ড লিউইকের যে টিচার এডুকেশনের মডেল ছিল, সেখানে তিনি 3টি নলেজের কথা বলেছিলেন। সেই 3টি নলেজ কী কী? ডিসিপ্লিনারি, প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল, ডিসিপ্লিনারি প্রসিডিউরাল অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল, ডিসিপ্লিনারি ফ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সিয়াল, প্রসিডিউরাল মেটাকগনিটিভ এক্সপিরিয়েন্সিয়াল, ডিসিপ্লিনারি, প্র্যাকটিক্যাল এবং এক্সপেরিয়েন্সিয়াল, এই 3টি নলেজের কথা বলেছিল ডেইং অ্যান্ড লিউইক। যারা আমার ক্লাস করেছিলেন তারা আশা করছি কোয়েশ্চেনের উত্তরটা দিতে পেরেছ। নেক্সট আমরা চলে যাই 70 প্রশ্ন। একটি কার্যকরী পাঠ্যক্রম বিকাশের প্রক্রিয়া নিম্নোক্ত কোনটিকে ব্যাখ্যা করে? গঠনমূলক উদ্দেশ্য, প্রতিক্রিয়া, চাহিদাভিত্তিক মূল্যায়ন, উপরিক্ত সবগুলি। একটি কার্যকরী পাঠ্যক্রম বিকাশ, কারিকুলাম ডেভেলপমেন্ট, কিসের ওপর নির্ভর করে? উদ্দেশ্যের ওপর তো নির্ভর করবেই, ফিডব্যাকের ওপরেও নির্ভর করবে, চাহিদার মূল্যায়নেও নির্ভর করবে, উপরিক্ত সবগুলি। অপশান ডি সঠিক উত্তর আমার মতে। নেক্সট 71 এখানে ডিসিপ্লিনারি নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, এক্সপিরিয়েন্সিয়াল নলেজ। আবার ডেক অ্যান্ড লিউইকের যে মডেল ছিল আমরা এইমাত্র করলাম। ডেক অ্যান্ড লিউইক যে 3টি নলেজের কথা বলেছে, টিচার এডুকেশনের যে মডেলগুলো দিয়েছিলেন ডেক অ্যান্ড লিউইক, সেই 3টি মডেল থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, এক্সপিরিয়েন্সিয়াল নলেজ বলতে কি বোঝানো হচ্ছে? ডিসিপ্লিনারি নলেজ বলতে বোঝায় ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট। ডিসিপ্লিন বলতে আমরা কি বুঝি? শৃঙ্খলা, কিন্তু এখানে নয়, এখানে বোঝানো হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট নলেজ, যে কোনো সাবজেক্টের নলেজ। ওকে, প্র্যাকটিক্যাল নলেজ বলতে কি বোঝানো হচ্ছে? প্র্যাকটিক্যাল নলেজ বলতে বোঝানো হচ্ছে প্রসিডিউরাল নলেজ। আর এক্সপেরিয়েন্সিয়াল নলেজ বলতে কি বোঝানো হচ্ছে? এক্সপেরিয়েন্সিয়াল নলেজ বলতে বোঝানো হচ্ছে, আচ্ছা আমরা এখানে এর সঙ্গে আইভি করেছি, এর সঙ্গে আইভি আছে অপশান এতে, অপশান ডিতে, সিতে, তাহলে ডি আর বি বাদ চলে গেল। বি একের সঙ্গেই হচ্ছে, আর 3 আর 2 এর মধ্যে আমাদের দেখতে হবে। এক্সপেরিয়েন্সিয়াল হচ্ছে ফিনোমেনোলজিক্যাল নলেজ। অপশান এ সঠিক উত্তর হচ্ছে, না সরি এক্সপেরিয়েন্সিয়াল নলেজ হবে নলেজ বেসড অন রিয়ালিটি। ওকে, অপশান এ আমার মতে সঠিক উত্তর। ওকে, নেক্সট 72 কস্ট বেনিফিট অ্যানালিসিস। যারা আমরা ক্লাস করেছিলাম, আমি পড়িয়েছিলাম বারবার, কস্ট বেনিফিট অ্যানালিসিস কি? এখানে কি বলা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নিম্নোক্ত কোন বিবৃতিটি ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ প্রসঙ্গে উপযোগী? ব্যয় সংকোচন ও সুযোগ বৃদ্ধির দ্বারা শিক্ষায় লাভজনক প্রবৃদ্ধি প্রস্তাবিত করার উপায় হচ্ছে ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ। ঠিক এই ধরনের শিক্ষায় অনুকূল্যে সম্পদ বন্টনের মধ্যে পরিবর্তনযোগ্য প্রয়োজনীয়তার ওপর এমনভাবে নির্দেশদান করা যাতে সর্বোচ্চ হারে প্রত্যাবর্তন হয়। ঠিক আছে, সর্বোচ্চ হারে প্রত্যাবর্তন হয়, আমি রিটার্ন পাই, হাইয়েস্ট রিটার্ন পাই। ঠিক আছে, যারা এই বাংলার মানেগুলো বুঝতে পারো না, ইংলিশগুলো আমি বলেছিলাম, যারা আমার ক্লাস করেছিল আমি বারবার বলেছিলাম যে ইংলিশ ভার্সনগুলো দেখে নেবে, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে যে রেট অফ রিটার্ন, আমার রিটার্ন কতটা আসছে। অবশ্যই আমাকে রিটার্নটা দেখতে হবে। শিক্ষিত মানব সম্পদের আয়ের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষার ব্যয়ের মূল্যায়নের জন্য ধারণাগত আয় ও কাঠামো প্রদান, এটাও এডুকেটেড ম্যান পাওয়ার, অবশ্যই ম্যান পাওয়ারকে এডুকেটেড করতে হবে। উপরের সবগুলি সঠিক। 72 অপশান ডি। নেক্সট 73 যে পরিস্থিতিতে দুটি চলকের স্কোরগুলি বিপরীত মুখে ধাবিত হয় তখন সেই সহগতিকে কি বলে? সহগতি কোরিলেশন আমি অনেকবার ক্লাস করিয়েছি। যে পরিস্থিতিতে দুটি চলকের স্কোরগুলি বিপরীত দিকে ধাবিত হয়, একে অপরের বিপরীত, হ্রাস বৃদ্ধি ঘটছে, নেগেটিভ। অপশান বি সঠিক উত্তর। 74 নিম্নলিখিত কোনটিতে ব্যাপ্ত
ব্যাপ্তি, সংহতি, ক্রম, ধারাবাহিকতা, গতিশীলতা, ভারসাম্যতা, বৈশিষ্ট্যগুলি বর্তমান। পাঠ্যক্রমের প্রকার, পাঠ্যক্রমের নকশা, পাঠ্যক্রমের মডেল, পাঠ্যক্রমের মূল্যায়ন। আচ্ছা, কোথায় ফিচার অফ স্কোপ, ইন্টিগ্রেশন, সিকোয়েন্স, কন্টিনিউটি, আর্টিকুলেশন অ্যান্ড ব্যালেন্স, এগুলো কিসে আছে? পাঠ্যক্রমের প্রকারে আমরা পড়েছি, পাঠ্যক্রমের নকশাতে আছে, মডেলে আছে, না মূল্যায়নে আছে? পাঠ্যক্রমের প্রকারে নিশ্চয়ই নয়। পাঠ্যক্রমের প্রকার আমরা কি জানি? গুপ্ত পাঠ্যক্রম, কেন্দ্রীয় পাঠ্যক্রম, এগুলো হচ্ছে পাঠ্যক্রমের প্রকার। মূল্যায়ন আমরা জানি পাঠ্যক্রমে ইভ্যালুয়েশন, ফর্মেটিভ, সামেটিভ, এই দুটো তো নয়। পাঠ্যক্রমের নকশা, পাঠ্যক্রমের কারিকুলাম মডেল আমরা পড়েছিলাম, ঠিক আছে? কারিকুলাম মডেলেও থাকে না, কিসে থাকে? নকশাতে। এগুলো থাকে ডিজাইনে। আমার মতে ডিজাইন হচ্ছে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। নেক্সট 75 নিম্নোক্ত কোনটি প্রয়োগবাদ, প্রকৃতিবাদ এবং অস্তিত্ববাদের ক্ষেত্রে সর্বজনীন? মানে প্রয়োগবাদ, প্রকৃতিবাদ এবং অস্তিত্ববাদ একই রকম কথা বলেছে। ব্যক্তির ওপর গুরুত্ব দান, প্রাকৃতিক পরিবেশের ওপর গুরুত্ব দান, মূল্যবোধ শিক্ষার ওপর গুরুত্ব দান, আধ্যাত্মিক শিক্ষার ওপর গুরুত্ব দান। আধ্যাত্মিক আর প্রকৃতির ওপর, এই দুটো তো প্রথমেই বাদ চলে যাচ্ছে, কারণ প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, অস্তিত্ববাদের কমন যে জিনিসটা সেটা আমাদের খুঁজতে হবে। তিনজনেই কি করেছিল? ব্যক্তির ওপর গুরুত্ব দিয়েছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 76 একটু ছোট করে নিই। 76 প্রশ্ন, 76 যে প্রশ্নটি আছে এখানে কতগুলো নাম দেওয়া হয়েছে এবং তারা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন সেগুলো দেওয়া হয়েছে। ডেভিড, প্র্যাট, ওয়েস্টবার্গ অ্যান্ড স্টেইমার, কার্নে অ্যান্ড কুক, টেইলার এবং টাবা। আচ্ছা, তোমাদেরকে বলি এটা একেবারে মেমোরি লেভেলের প্রশ্ন, আমাদের মনে রেখে উত্তর দিতে হবে এবং এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন বলা চলে। তো এটার উত্তরটা আমি তোমাদের এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এই হিসাবে যে টেইলার যে মডেল দিয়েছিলেন, কারিকুলামের মডেল, তিনি সেখানে কি বলেছিলেন? তার মডেল ছিল অবজেক্টিভ বেসড, তিনি অবজেক্টিভ বেসড মডেল দিয়েছিলেন। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ডি এর সঙ্গে পাঠ্যক্রম হলো উদ্দেশ্য অর্জনে শিক্ষামূলক সুযোগ দান। ডি এর সঙ্গে আমরা 3কে করতে পারি, ডি এর সঙ্গে আমরা 3কে করতে পারি। সেই হিসাবে আমরা অপশান সিটা অ্যান্সার ধরে নিতে পারি। আমি কিন্তু এটা তোমাদের এক্স্যাক্ট উত্তর বলছি না, আমারও এখানে ডাউট আছে, যতক্ষণ না ফাইনাল অ্যান্সার কি আসছে এর উত্তরটা আমরা ঠিক করে জানতে পারছি না, তবে আমার মতে সি হতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। 77 আছে আত্মোপলব্ধি চাহিদা পূরণের পাঠ্যক্রম উদ্দেশ্যের কোন দৃষ্টিভঙ্গি প্রকৃত সুযোগ দান করে? মানবতাবাদী, নান্দনিক দৃষ্টিভঙ্গি, পদ্ধতিগত ব্যবস্থাপনা প্রক্রিয়া দৃষ্টিভঙ্গি, বৌদ্ধিক শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি, আচরণমূলক সম্বন্ধযুক্ত দৃষ্টিভঙ্গি। আচ্ছা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এটা কিসে আসে? এটা হচ্ছে মানবতাবাদী বা নান্দনিক দৃষ্টিভঙ্গিতে। 77 এই হবে মেবি। নেক্সট হচ্ছে 78 পার্ট থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। পার্ট আমি তোমাদের বহুবার পড়িয়েছিলাম, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এটা ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, ম্যানেজমেন্ট থেকে। এতে বলা হয়েছে পার্ট হলো একটি জটিল পথ এবং সময় স্লট করে। পার্ট প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে সাহায্য করে থাকে। সময় নির্ধারণ ও নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে সম্পদ বিনিময়ের জন্য উদ্দেশ্যভিত্তিক পরিকল্পনা উপরের কোনোটি নয়। আচ্ছা, এখানে বৈশিষ্ট্য নয় বলা হয়েছে, বৈশিষ্ট্য নয়। পার্ট তো সময়কে স্লট করে, এটা ঠিক। বিভিন্ন স্তরে সাহায্য করে থাকে, এটাও ঠিক। এবং উদ্দেশ্যভিত্তিক পরিকল্পনা করে, এটাও ঠিক। তাহলে আমার মতে সঠিক উত্তর অপশান ডি হতে পারে, অপশান ডি সঠিক উত্তর হতে পারে। নেক্সট 79 বলা হচ্ছে কোনটি সামগ্রিক গুণগত ব্যবস্থাপনার নীতি নয়? অপশান এতে আছে ধারাবাহিক উন্নতি এবং আত্মমূল্যায়নের নীতি, অপশান বিতে আছে লভ্যাংশের সমান বন্টন নীতি, চলমান প্রক্রিয়ার পদ্ধতিগত নীতি, মিথস্ক্রিয়ামূলক সম্পর্কের নীতি। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আমি তোমাদের পড়িয়েছিলাম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সামগ্রিক গুণগত ব্যবস্থাপনার নীতি নয়। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে প্রিন্সিপাল অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন প্রফিট, এটা হচ্ছে নয়।
আমার মতে অপশান বি সঠিক উত্তর হবে 79-এর। নেক্সট হচ্ছে 80 প্রশ্ন। 80 প্রশ্নে কি বলেছে? পাঠ্যক্রমের মডেল দেওয়া হয়েছে, গুণাবলী দেওয়া হয়েছে। সমকালীন মডেল, দক্ষতা ভিত্তিক মডেল, শৃঙ্খলা ভিত্তিক মডেল, কর্মভিত্তিক মডেল। দক্ষতা বলতে আমরা প্রথমেই কি বুঝতে পারি? দক্ষতা হচ্ছে শিক্ষণের ফলাফল আর পারদর্শিতার দক্ষতা। আমরা এটা কিওয়ার্ড দেখে অ্যান্সারটাও করে দিতে পারি, কিওয়ার্ড দেখেও অ্যান্সারটা করতে পারি। বি এর সঙ্গে 4, বি এর সঙ্গে 4 কোথায় আছে দেখি? সি আর ডি প্রথমেই বাদ চলে গেল। বি এর সঙ্গে 4, এ আর বিতে আছে। এ তো তাহলে 3 হচ্ছে, এখানে দুটো অপশানেই 3 আছে। এর সঙ্গে 3 হচ্ছে। সমকালীন মডেল হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক মডেল, কন্টেম্পোরারি মডেল হচ্ছে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। তাহলে আমাদের কি দেখতে হবে? সি দেখতে হবে। সি এ কি আছে? শৃঙ্খলা ভিত্তিক মডেল, ডিসিপ্লিন বেসড মডেল। ডিসিপ্লিন বেসড মডেল হচ্ছে পাঠ্যক্রমের সক্রিয় করার রূপে বিচার। পাঠ্যক্রমের কর্মভিত্তিক মডেল হচ্ছে কারণ এখানে অ্যাক্টিভিটি মডেল, এখানে আমরা কিওয়ার্ড যদি দেখি অ্যাক্টিভিটি মডেল, এখানে অ্যাকশন, অ্যাক্টিভ প্রসেস, এই কিওয়ার্ডটা যদি আমরা দেখি তাহলে অপশান ডি এর সঙ্গে অপশান এ যাচ্ছে, পাঠ্যক্রমের সক্রিয় প্রক্রিয়া রূপ বিচার। অপশান এ আমার মতে সঠিক উত্তর হবে, অপশান এ। নেক্সট আমরা চলে যাই 81-এ বলছে নতুন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোন বিবৃতিসমূহ সত্য? সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ফলাফল। সংগঠনে একজন নেতার প্রয়োজন যিনি সদস্যদের একত্রিত করে প্রতিবাদের কাঠামো রচনা করবেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দেশ্য ও আদর্শের বিনিময় থাকবে। What are statement are true? Respect of feature of new social movement. নতুন সামাজিক আন্দোলন আমরা যখন করতে চাই কোনগুলো সত্য? সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ফলাফল অবশ্যই করতে হবে। সংগঠনে একজন নেতার প্রয়োজন তো দরকারি। আন্দোলন গ্রহণকারীর মধ্যে উদ্দেশ্য আদর্শের বিনিময় থাকবে, এটাও থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, তিনটেই সত্য। নেক্সট 82-এর যে প্রশ্নটা আছে, একটি রিগ্রেশন সমীকরণ নিচে দেওয়া হলো। এই সমীকরণ থেকে স্বাধীন চলক নির্ভরশীল চলকের উপর কিভাবে অবস্থান করে সেটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটা নিয়ে আমার নিজেরই একটু ডাউট আছে। ওকে, তো আমি এর অ্যান্সারটা তোমাদের পার্টিকুলার দিতে পারছি না। তোমরা এটা ফাইনাল যে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কী দেবে সেটার সঙ্গে তোমরা নিজেরা মিলিয়ে নেবে নিজেদের অ্যান্সারটা। নেক্সট 83, প্রয়োগবাদীদের মতে কোন শিক্ষামূলক কার্যাবলী অধিক অভিপ্রেত? মোস্ট ডিজায়ারেবল। গণতান্ত্রিক ভাবধারা শিক্ষার্থী নির্বিশেষে ফলাফল, শিক্ষার্থীদের ভবিষ্যতের অভিজ্ঞতার ভিত্তিতে যেটি উপযোগী, শিক্ষাবিজ্ঞানীদের দ্বারা গঠিত নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি, শিক্ষার্থীদের জন্য স্বতঃস্ফূর্ত সক্রিয় আনন্দময় ব্যবহারিক বৈশিষ্ট্য সম্পন্ন। প্রয়োগবাদী শব্দটি প্রথমেই আমরা কি জানি যে ইমপ্লিমেন্টেশনের কথা বলেছিল তারা, উপযোগিতা ব্যবহারযোগ্যতার কথা তারা বলেছিল। ওকে, তো অপশান ডি তো প্রথমেই বাদ চলে যাচ্ছে। শিক্ষাবিজ্ঞানীদের দ্বারা গঠিত নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি, এটাও হচ্ছে না। গণতান্ত্রিক ভাবধারা শিক্ষার্থী নির্বিশেষে ফলাফল, এটাও আমার মতে হবে না। আমার মতে যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, শিক্ষার্থীদের ভবিষ্যতের অভিজ্ঞতার ভিত্তিতে যেটি উপযোগী। অপশান বি আমার মতে সঠিক উত্তর হতে পারে। নেক্সট হচ্ছে 84, অ্যানোভার রাশি বৈজ্ঞানিক তাৎপর্য বোঝানোর জন্য কোন সূত্র ব্যবহার করা যেতে পারে? অ্যানোভার সূত্র হচ্ছে এটা, অপশান এ, F = M3 ট্রিটমেন্ট M3 এরর, অপশান এ। নেক্সট হচ্ছে 85, কোনো পরামর্শদান তত্ত্ব বা ব্যবহারিকতা যেটি বিবিধ তাত্ত্বিক ব্যবস্থা থেকে নির্বাচিত তত্ত্ব, কৌশল ও ফলাফল যুক্ত, সেটি হলো। বাংলাতে এমনভাবে সাজায় গুলিয়ে যাওয়ার চান্স থাকে। অনির্দেশিত পরামর্শদান, নির্দেশিত পরামর্শদান, সমন্বয় পরামর্শদান, বৃত্তিমূলক পরামর্শদান। এনি কাউন্সিলিং থিওরি অর প্র্যাকটিস দ্যাট ইনকর্পোরেট অ্যান্ড কম্বাইন্স ডক্ট্রিন ফাইন্ডিং অ্যান্ড টেকনিক সিলেক্টেড ফ্রম ডাইভার্স থিওরিটিক্যাল সিস্টেম ইজ টার্ম অ্যাজ ইক্লেকটিক, সমন্বয় পরামর্শদান, অপশান সি। 86, সংহতিমূলক শিক্ষার সামাজিক বাধার ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক নয়? অ্যাবাউট ব্যারিয়ার্স ইন ইনক্লুসিভ এডুকেশনে কোনটি ব্যারিয়ার নয়? ইনকারেক্ট।
তোমাদের ব্যারিয়ার আমি পড়ে নিতে বলেছিলাম ব্যারিয়ার থেকে প্রশ্ন আসবে। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুদের মধ্যে সামাজিক বাধা দূর করা যেতে পারে। সামাজিক বাধা সামাজিক ন্যায়কে সমৃদ্ধ করে। শিশুদের মধ্যে বন্ধুত্ব গঠনে অসুবিধার কারণে সামাজিক বাধার সৃষ্টি হয়। শিশুরা সামাজিক বৌদ্ধিক সংবেদনশীল বাধার সম্মুখীন হয়। তোমরা যখন কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেবে তখন নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ওপর বেশি ফোকাস করবে, ঠিক আছে? পরের যারা সেট দেবে, এখন ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি বলছি যে ম্যাক্সিমাম নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ওপর জোর দেবে। যেমন এখানে বলা হয়েছে যে সামাজিক বাধা সামাজিক ন্যায়কে সমৃদ্ধ করে। সামাজিক বাধা কখনো সামাজিক ন্যায়কে সমৃদ্ধ করতে পারে না। এখানে বলা হয়েছে মন্তব্যটি সঠিক নয়। অপশন বি আমার মতে সঠিক উত্তর। 87 আছে উৎকর্ষতা তত্ত্বাবধানে 14টি বিষয়, উৎকর্ষ নিয়ন্ত্রণের প্রবক্তা, মুখ্য দক্ষতা মডেল, শিক্ষায় TQM মডেল, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মডেল। যারা আমার ম্যানেজমেন্টের ক্লাস দেখেছিলে তারা নিশ্চয়ই জানো যে TQM মডেল কে দিয়েছিল? ডেমিং দিয়েছিল। ডি এর সঙ্গে 2 কোথায় আছে দেখো, ডি এর সঙ্গে 2 আছে অপশান সিতে। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 88, সিদ্ধান্ত ব্যাখ্যা অথবা ক্রিয়াশীলতা নির্ভুলতা অভিজ্ঞার স্কোরের ভিত্তিতে নির্ধারিত হয়। তাকে বলা হয় নির্ভরযোগ্যতা, যথার্থতা, নৈর্ব্যক্তিকতা, উপরের কোনোটি নয়। দ্য অ্যাকুরেসি অফ ইনফারেন্স, ইন্টারপ্রিটেশন অর অ্যাকশন মেড অন দ্য বেসিক টেস্ট অফ স্কোর ডিফাইন অ্যাজ ভ্যালিডিটি, যথার্থতা। অপশন বি আমার মতে সঠিক উত্তর। নেক্সট 89, একটি নকশায় 2 বা ততোধিক স্বাধীন চলক যার মধ্যে কোনো একটিকে একই সাথে হেরফের করে নির্ভরশীল চলকের ওপর স্বাধীন চলকের মিথস্ক্রিয়া ও প্রভাব অনুশীলন করা যায় তখন যে ধরনের গবেষণা নকশা করা হয়। অভিক্ষা পূর্ব ও অভিক্ষা পরবর্তী নকশা, ফ্যাক্টোরিয়াল নকশা, পুনঃপরিমাপ নকশা, পরীক্ষামূলক গোষ্ঠী নকশা। আমার মতে এটা ফ্যাক্টোরিয়াল নকশা হবে। ওকে, তবু ফাইনাল অ্যান্সার কি দেখে তোমরা মিলিয়ে নেবে। 90 হচ্ছে বিবৃতি দেওয়া হয়েছে, কারণ দেওয়া হয়েছে শিক্ষামূলক লক্ষ্য, বিষয় শিক্ষা পদ্ধতি তথা সমগ্র শিক্ষা প্রক্রিয়া ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ দিকের ভিত্তি করে গঠিত হওয়া দরকার। আধুনিক ভারতের শিক্ষামূলক চাহিদা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে। আচ্ছা, এখানে যে দুটো বক্তব্য দেওয়া হয়েছে যে শিক্ষামূলক লক্ষ্য, বিষয় শিক্ষা, এডুকেশনাল এইমস, কন্টেন্টস অ্যান্ড মেথড অফ দ্য টিচিং, and in fact the entire process of education must be based on the important aspects such as secularism, socialism and democracy. অবশ্যই ঠিক। Educational needs of modern India are reflects in the problem of Indian constitution. দুটোই সত্য। অপশন সি। নেক্সট 91, শিক্ষক শিক্ষায় কোন মডেলে বলা হয়েছে আউটপুট বা ফল হলো নৈর্ব্যক্তিক, পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য। প্রি সার্ভিস, ইন সার্ভিস, বিহেভিয়ারিস্টিক্স মডেল, কম্পিটেন্সি বেসড মডেল। আউটপুট হবে ফল, আউটপুট বা ফল হচ্ছে নৈর্ব্যক্তিক, পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য বলা হয়েছে মনে হয় আচরণগত মডেলে। অপশন সি। অপশন সি। নেক্সট 92, ও মাই গড, এই প্রশ্নটা তো আমি তোমাদের যখন ক্লাস করিয়েছিলাম ইউনিট 10 তখন বারবার বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন আসে। ডিসগ্রাফিয়া, ডিসফ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া হচ্ছে লিখনে অসুবিধা, লেখায় অসুবিধা। এ আর বি, ডি এর মধ্যে উত্তর হবে। বি হচ্ছে ডিসফ্র্যাক্সিয়া, কি বলেছিলাম? ডিসফ্র্যাক্সিয়া হচ্ছে সঞ্চালনমূলক দক্ষতা অসুবিধা, আর ডিসক্যালকুলিয়া হচ্ছে গণিতে অসুবিধা, ডিসলেক্সিয়া পঠনে অসুবিধা। কোনটা হচ্ছে? অপশন এ। আশা করছি সকলেই ঠিক করেছো। নেক্সট 93, কস্ট বেনিফিট অ্যানালিসিস। আমি বারবার ক্লাস করিয়েছিলাম, অনেক ভালো করে সুন্দর করে বুঝিয়েছিলাম। কস্ট বেনিফিট অ্যানালিসিস মডেলের প্রবক্তা হচ্ছেন লিউইন। কারণ হিসেবে দিয়েছে সূচনাকারী প্রথমত বন্ধনমুক্ত পরিবর্তনের বিবেচনা করেছেন প্রাথমিক পদক্ষেপ হিসেবে, যার সাপেক্ষে পরিবর্তন তত্ত্বাবধান বিবেচিত হবে। ব্যয় লভ্যাংশ বিশ্লেষণ বা কস্ট এফেক্টিভ অ্যানালিসিস লিউইন আমার মনে হয় দেয়নি যতদূর সম্ভব। বিবৃতি এ ভুল হয়ে যাচ্ছে।
আর কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে এখানে রিজন, দ্য ইন্ট্রোডিউসার কনসিডার দ্য ফার্স্ট লেভেল অ্যাজ আনফ্রিজিং চেঞ্জ আন্ডার হুইচ নিড ফর চেঞ্জ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, এটা তোমরা অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে, কারণ এটার অ্যান্সারটা আমার নিজেরই ডাউট মনে হচ্ছে। ওকে, অ্যান্সার কি দেখে তোমরা এটা মিলিয়ে নেবে। 94, প্রতীকী মিথস্ক্রিয়া কোন ধরনের গুণগত গবেষণার কাঠামো হিসেবে চিহ্নিত? গ্রাউন্ডেড থিওরি গবেষণা, বর্ণনামূলক গবেষণা, ঘটনা সংক্রান্ত গবেষণা, কেস স্টাডি গবেষণা। প্রতীকী মিথস্ক্রিয়া, সিম্বলিক ইন্টারাকশন। সিম্বলিক ইন্টারাকশন তোমাদের আমি পড়িয়েছিলাম। সিম্বলিক ইন্টারাকশান বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন সিম্বলের মাধ্যমে ইন্টারাকশান করা, কোনো ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তি যখন মিথস্ক্রিয়া করে, ইন্টারাক্ট করে তখন সেটা কোনো সিম্বলের মাধ্যমে। তো সেই ফ্রেমওয়ার্কটা কোন কোয়ালিটেটিভ রিসার্চে ব্যবহার করা হয়? গুণগত গবেষণার কাঠামো হিসেবে ব্যবহার করা হয়। বর্ণনামূলক গবেষণায় তো নয়ই, প্রথমে এটা বাদ চলে গেল। গ্রাউন্ডেড থিওরি, ঘটনা সংক্রান্ত গবেষণা, কেস স্টাডি গবেষণা, এই তিনটির মধ্যে আমার একটু ডাউট আছে, ঠিক আছে, কারণ তিনটিতেই মোটামুটি ব্যবহার করা যেতে পারে প্রতীকী মিথস্ক্রিয়া। ওকে, তো সেই হিসাবে এই কোয়েশ্চেনটাও আমি তোমাদের বলবো যে তোমরা ফাইনাল অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে। তবে আমার মতে যেটা বলে সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি অর ফিনোমিনোলজিক্যাল রিসার্চ হতে পারে, কেস স্টাডিও হতে পারে। এটাতে একটু ডাউট আছে, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। 95, মূলধারার শিক্ষার ধারণাটি নিম্নোক্ত কোনটি থেকে এসেছে? মূলধারা অর্থাৎ মেইনস্ট্রিমিং, সকল শিক্ষার্থীকে শিক্ষার মধ্যে আনো, সকল শিক্ষার্থীকে শিক্ষার মধ্যে আনো। ব্যতিক্রমী শিশুদের জন্য শিক্ষা, সংহতিমূলক শিক্ষা, সবার জন্য শিক্ষা, শিক্ষার অধিকার আইন। সবার জন্য শিক্ষা, মেইনস্ট্রিমিং সবার জন্য শিক্ষার মধ্যে হয়, অপশন সি। 96, ডি ক্যান ক্যারি মডেল থেকে তো বাবা কত প্রশ্ন দিয়েছে। ডি ক্যান ক্যারি মডেল থেকে, ডি ক্যান ক্যারি মডেলের শেষ 4টি পর্যায়ের পরপর সাজান। সংশোধিত নির্দেশনামূলক উপাদানের বিকাশ, ধারাবাহিক মূল্যায়ন, গঠনাত্মক মূল্যায়ন। তোমরা যারা আমার ক্লাস করেছিলে আমি বলেছিলাম যে ডি ক্যান ক্যারি মডেলের সর্বশেষ হচ্ছে সামেটিভ ভ্যালুয়েশন, মনে করে দেখো, সর্বশেষ হচ্ছে সামেটিভ ভ্যালুয়েশন, তারপর ফর্মেটিভ, তারপর ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল ডেভেলপমেন্ট, তারপর রিভাইজ ইনস্ট্রাকশন। আমার মনে হয় যেটা পরপর সাজানোই আছে, অপশান সি সঠিক উত্তর। 97 একদম মানে কি বলবো, ইজি কোয়েশ্চেন, এর থেকে ইজি কোয়েশ্চেন হয় না। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল রিজনিং। মেমোরি লেভেল হচ্ছে রিকগনাইজিং, চিনতে পারা, একদম ইজি প্রশ্ন, বোধগম্যতা স্তর বা পাণ্ডিত্যপূর্ণ, মাস্টারি লার্নিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আচ্ছা এটা কোথায় আছে সেটা আমরা দেখি। এর সঙ্গে 4, বি এর সঙ্গে 3, অপশন এ। নেক্সট 98 বলছে পরিকল্পনার সঙ্গে সংগঠনমূলক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত নির্বাচনমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে। কারণ হিসেবে দেখানো হয়েছে পরিকল্পনা কর্মসূচি লক্ষ্য অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। যখন আমরা কিছু পরিকল্পনা করছি তার সঙ্গে সংগঠনমূলক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত নির্বাচনমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে। পরিকল্পনা সবসময় লক্ষ্য অর্জনের উপর দৃষ্টি দেয়, এটাও সঠিক, দুটোই সঠিক, উভয় সত্য, অপশন এ সঠিক উত্তর। 99, শারীরিক অক্ষম শিশুদের পিতামাতার সহায়তার ক্ষেত্রে শিক্ষকের প্রতিক্রিয়া নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ছাড়া বা বাকিগুলি গ্রহণযোগ্য, অর্থাৎ কোনটা নয়। শারীরিক অক্ষম শিশুদের জন্য পিতামাতার সহায়তার ক্ষেত্রে শিক্ষকের প্রতিক্রিয়া হিসাবে কোনটা নয়, মানে ছাড়া কোনটা হবে না? শিক্ষামূলক পরিভাষার ব্যবহারের সীমাবদ্ধতা, পিতামাতাকে বিস্তৃত চিকিৎসামূলক তথ্য প্রদান, বিস্তারিত আলোচনার পূর্বে পিতামাতার সঙ্গে সাক্ষাৎ, ছেলে ও মেয়েদের প্রতি নিরলস পরিচর্যার জন্য পিতামাতাদের উৎসাহ দান। আচ্ছা, এখানে বলছে যে পিতামাতাকে শিক্ষক প্রতিক্রিয়া দিচ্ছে, মানে শিক্ষক কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। ওকে,
তো সেখানে পিতামাতাকে শিক্ষামূলক পরিভাষা ব্যবহার করবেন, পিতামাতাকে চিকিৎসা সম্পর্কে তথ্য দেবেন এবং আলোচনার পূর্বে পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করবেন। ছেলেমেয়ের প্রতি নিরলস পরিচর্যার জন্য পিতামাতাকে উৎসাহ দান, এটা হবে না আমার মনে হয়। এনকারেজ পেরেন্টস টু ফাইন্ড রেসপাইট কেয়ার ফর দেয়ার ওন সান অ্যান্ড ডটার, এটাতেও একটু ডাউট থেকে যাচ্ছে আমার। লার্জার মিটিং, এই কোয়েশ্চেনটাতেও একটু ডাউট আমাদের থেকে যাচ্ছে। ওকে, তবে এটা আমাদের একটু চেক করে নিতে হবে। আই থিঙ্ক তোমরা একটু নিজেরা চেক করে নেবে এই কোয়েশ্চেনটা, অথবা ফাইনাল অ্যান্সার কির জন্য অপেক্ষা করবে। আমার মতে ডি হতে পারে, ডি হতে পারে, অর সি হতে পারে মেবি। না, পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়া উচিত। ওকে, এটা একটু আচ্ছা, আমরা 100-100-এর কোয়েশ্চেনটা দেখি। শেষ প্রশ্ন তোমাদের, অনুসন্ধানমূলক মডেল শুরু হয়, প্রশ্ন, প্রত্যাশা, আদেশ, পরিদর্শন। ইনকোয়ারি ওরিয়েন্টেড মডেল আমি তোমাদের পড়িয়েছিলাম, তোমরা যারা আমার ক্লাস করেছিল আমি ইনকোয়ারি ওরিয়েন্টেড মডেল পড়িয়েছিলাম, যেখানে বলেছিলাম যে ইনকোয়ারি আমরা কী দিয়ে করি, কোনো বিষয়ের ইনকোয়ারি আমরা প্রশ্ন দিয়ে করি। ওকে, তাহলে তোমাদের সেট এডুকেশন 25th সেট ডিসেম্বরের শেষ হলো। আমার মতে যে উত্তরগুলো মনে হয়েছে আমি সেগুলো বলেছি, তারপরে তোমরা ফাইনাল অ্যান্সার কির জন্য অপেক্ষা করো, তারপর মিলিয়ে নেবে। এটা ওয়াই সিরিজ ছিল, ওয়াই সিরিজে যাদের কোয়েশ্চেন আছে তারা খুব সহজেই মেলাতে পারবে, এবং যাদের এক্স এবং জেড সিরিজ আছে তারা একটু এলোমেলোভাবে সাজিয়ে নিয়ে এলোমেলোভাবে দেখে সেগুলো মিলিয়ে নেবে কোয়েশ্চেনের সঙ্গে। আশা করছি তোমরা যারা এই আমার অ্যান্সারের সঙ্গে মিলেছে মোটামুটি একটা তোমাদের নাম্বার ধরে নিতে পারো, যে তোমাদের মানে মোটামুটি তোমরা ধরতে পারো। হয়তো আমার যে অ্যান্সারগুলো দিয়েছে সেখানে হয়তো ম্যাক্সিমাম কিছু অল্প 6টা কি 7টা এরকম কোয়েশ্চেন হয়তো ভুল হতে পারে আমার মতে বলে, বাকিগুলো হয়তো ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে অফিসিয়াল অ্যান্সার কী দেয় তার উপর নির্ভর করছে। তবে আমি যেটা দেখলাম যে যারা একটু ভালো করে পড়েছে তারা কিন্তু আমার মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো সব দিতে পেরেছে, এবং যারা আমার লাস্ট 10টা ইউনিটের আমি যে ক্লাস করিয়েছি সেখানে আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আশা করছি সেই ক্লাসগুলো যারা মন দিয়ে করেছে, এবং অনেক কোয়েশ্চেন কিন্তু কমন এসেছে, অনেক কোয়েশ্চেন কমন এসেছে। তো আশা করছি যে তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করেছিলে তারা এক্সাম খুব ভালো করে দিয়েছো। তো সেই হিসাবে তো যারা মানে আমার ক্লাস ফলো করে অ্যান্সার দিয়েছো ঠিকঠাকভাবে, তোমাদের আশা করো যে, কারণ কোয়েশ্চেন খুব একটা ডিফিকাল্ট ছিল না, একেবারেই ডিফিকাল্ট ছিল না, অনেক ইজি কোয়েশ্চেন ছিল এখানে, একেবারে মানে ইজি থেকে ইজি লেভেলের কোয়েশ্চেন ছিল, মানে খুব কঠিন প্রশ্ন কিন্তু এটা নয়। তো হোপ ফর বেস্ট, রেজাল্টের জন্য অপেক্ষা করো, তার আগে অ্যান্সার কি জন্য অপেক্ষা করো, অ্যান্সার কি দিলে তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নেবে।